বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম লার্নেড পার্টিসিপেন্টস। আমরা আসলে আমাদের বিষয়বস্তু তো বেশি, যে সময় তো কম, যে আসলে এর মধ্যে কভার করা আসলেই দুরূহ এবং দুঃসহ ব্যাপার। এই জন্য আর সময় দিতে পারছি না, আমাদেরকে শুরু করতেই হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে মৌলিক কিছু বিষয়ে আলোচনা করব। আমরা আগেই বলছি যে আপনাদের এই শর্ট কোর্স প্রোগ্রামে আমরা থিওরি, আসলে শর্ট কোর্স প্রোগ্রামে দুইটা ধরন আছে। একটা আছে যে হয়তো শুধু থিওরি হয়, আর একটা হয়তো শুধু অ্যাপ্লাইড হয়। কিন্তু আমরা চিন্তা করছি অ্যাপ্লাইড এবং থিওরি দুইটার কম্বিনেশান এই রাখার জন্য। কারণ নাইলে আপনার শুধু থিওরি রাখলে আপনার মজা লাগবে না, আপনার একদম ক্লাসটা একদম মনে হবে সে ঘুম আসতে। আর শুধু অ্যাপ্লাইড রাখলে আপনার বুঝতে অসুবিধা হবে, থিওরি না জানলে বুঝতে আপনার ক্যাপিচুলেশন হবে না, ক্যাপিচুলেশন বা ক্যাপিচুলেশন ঠিকমতো হবে না। তো আজকেরটা একটু থিওরি বেশি, কিন্তু মৌলিক ফান্ডামেন্টাল বিষয়। এই ফান্ডামেন্টাল বিষয়গুলো না বুঝলে আপনার অনেক কিছুই, বিশেষ করে ইন্টারন্যাশনাল জার্নালগুলো অথবা আপনার স্ট্যাটিস্টিক্স রিলেটেড কিছু পড়াশোনা করলে তখন আপনার পক্ষে সেন্সটা নিতে সমস্যা হবে, যে আসলে এই বিষয়টার সেন্সটা কী। তো এই জন্য আমরা মিন, এমডি, ভেরিয়েন্স, এইচডি, সিবি অ্যান্ড জেড, এই চারটা জিনিস ক্রোনোলজিক্যালি আলোচনা করব। এই জন্য এই চারটা না, 1, 2, 3, 4, 5, 6, 6টা, এই 6টা কিন্তু মিজার। এই মিজারের মধ্যে জেডের অবশ্য অন্যান্য পরিচিতিও আছে। আমরা আগেই বলছিলাম আর এক ক্লাসে যে জেডের 4টা ইউজ আমরা বলছিলাম সেদিন, কিন্তু বাকি সবগুলো মিজার এবং জেড একটা মিজার। এবং এই মিজারগুলো হচ্ছে হায়ারার্কিয়াল মিজার, ক্রোনোলজিক্যাল স্ট্রেংথ। এগুলোর একটা থেকে আরেকটা স্ট্রেংথ বেশি, একটা থেকে আরেকটা স্ট্রেংথ বেশি। কারণ এই ক্রোনোলজিক্যাল হায়ারার্কিটা যদি আমাদের একটু ধারণা না থাকে বা কম থাকে, তাহলে আমাদের একটু ভবিষ্যতে যখন আমরা স্টুডেন্টদেরকে সুপারভাইজ করব অথবা কোনো প্রেজেন্টেশন দিব, সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন আসলে আমরা তখন সেই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি থেকে যেতে পারে। তা আমরা শর্ট করার জন্য অনেক কিছুই আমরা সুইচ ওভার করে যাব। স্লাইড আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এখান থেকে। আমরা মিন কেন করি? কোনো কিছুর মিন আমরা করি কী জন্য? একটা ওভারঅল ধারণা পাওয়ার জন্য। এবং ওভারঅল ধারণা পাওয়ার জন্য কার উপরে? ওভার দি হোল ইন্ডিভিজুয়াল, যত ইন্ডিভিজুয়াল আছে আমার স্যাম্পলের মধ্যে, তার উপর একটা ধারণা পাওয়ার জন্য। একটা উদাহরণ দিই, যে এখন একজন ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা উকিল 5 মিনিটের জন্য দাঁড়ালে 5 লাখ টাকা পায়। একটা ধারণা জন্মাতে পারে যে উকিলরা বোধহয় ডাক্তারদের চাইতে বেশি কী বলে আর্ন করে। অ্যাডভোকেটস আর্নস মোর দেন ডক্টরস। ডক্টরসের হায়েস্ট ভিজিট কত? 3000 টাকার উপর তো নাই বাংলাদেশে সম্ভবত। তো কোথায় 3000, কোথায় 5 লাখ। তখন আমাদের এই যে একটা গ্রস এক্সাম্পল, আসলে আপনাদের লেভেলে যদি এই এক্সাম্পল খুব স্থূল হয়ে যায়, কিন্তু তারপরে স্থূল এক্সাম্পল অনেক সময় বেশি প্রয়োজন হয়, এই জন্য যে বুঝতে বেশি সহজ হয়, বেশি ইজি হয়। তো এখন একটা ধারণা হতে পারে যে অ্যাডভোকেটস বা লয়ার্স আর্ন মোর দেন ডক্টরস। তো এখন আমরা এই ধারণাটার সমাধান কিভাবে করতে পারি? যে একটা হ্যান্ডসাম নাম্বার স্যাম্পলস নিয়ে যদি আমরা উকিলদের কি পার মান্থ ইনকাম এবং সেটাকে ওই নাম্বার দিয়ে ভাগ করে মিনটা নেই, আবার ওই একই সংখ্যক ডক্টরদের মিন নেই, তাইলে আমরা কীভাবে একটা ধারণা পাবো? একটা ক্লিয়ার একটা ধারণা পেলাম যে না, আমাদের যেটা ভুল ধারণা ছিল, একজন বা দুজনের কথা দেখে ভুল ধারণা ছিল এটা। আবার আরেকজনের হয়তো সে জানেই না, সারা কামাল সম্পর্কে তার ধারণা নাই, তার একজন আত্মীয় সে জাজ কোর্টে যাওয়া আসা করে। আমার এই এক বন্ধু ছিল, সে কৃষি ব্যাংক থেকে রিটায়ার করে হয়েছিল, যাই হোক ওকালতি শুরু করছিল। তো সুতরাং দেখে যে সে সপ্তাহের পর সপ্তাহ যায় জাজ কোর্টে, একটা মক্কেলও পায় না। তার ধারণা হতে পারে যে উকিলরা হচ্ছে এমন একটা পেশা যে যার নাই কোনো গতি, সে করে ওকালতি, এই একটা ধারণা তার জন্মাতে পারে। তো এই যে একটা খুব বড় ধরনের ধারণা অথবা ছোট ধরনের ধারণা, এই যে ধারণা, এই দুইটা প্রান্তিক ধারণার মধ্যে ব্যালেন্স করতে পারে কে? আমাদেরকে মিন। এই জন্য মূলত মিন আমাদেরকে একটা ওভারঅল ধারণা দেয়, যে যাতে করে একটা খুব হাইপার অথবা হাইপো কোনো কনসেপশন আমাদের না আসে। কেমন?
এখন আমরা দেখব যে মিনের কিছু উইকনেস আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বাট mean is the average that can represent the data, but mean cannot tell about closeness or dispersion of data set, but HD can tell it. আমাদেরকে কিন্তু মিন বলে দিতে পারবে না যে আসলে এই ডেটাগুলো কতটুকু ডিসপার্স, অর্থাৎ এই একটা ইন্ডিভিজুয়াল বা অনেকগুলো ইন্ডিভিজুয়াল মিনের থেকে কতটুকু দূরে, অথবা এই ডেটাগুলো বিন্যস্ত কতটুকু, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এটা কিন্তু মিন আমাদেরকে বলে দিতে পারে না। কিন্তু এইচডি যে গত ক্লাসে আমরা খেলা শিখি না, এখন ওখানে হয়তো যাওয়া সম্ভব হবে না, যে আমরা দেখিয়েছিলাম যে একই ডেটা কিন্তু ভিন্ন রকমের বিন্যাস হতে পারে। বিন্যাসটা ক্লোজ হতে পারে, আবার বিন্যাসটা ওয়াইড হতে পারে, ডিসপারশন হতে পারে। এই ডেটাগুলো ক্লোজলি আছে না ডিস্টেন্সে আছে, এটা বলে দিতে পারে আমাদেরকে এইচডি। সেটা আমাদের কিভাবে, আর এটা হায়ারার্কি দেখানো হয়েছে, কয়েকটা বাদ গেছে। মিনের পরে হবে এমডির পরে ভেরিয়েন্সের পরে এইচডির পরে সিবির পরে জেড। এগুলো একটার পর একটা আমরা আলোচনা করতেছি, কারণ আগে বলছি আজকের সেশনটা একটু থিওরি বেসড, এবং তারপরও কিছু কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে এখানে। ইন সাম সিচুয়েশন এইচডি অলসো ক্যানট টেল অ্যাবাউট ক্লোজনেস অফ ডিসপারশন অফ ডেটা সেট, বাট সিবি ক্যান টেল। এটা ওভারঅল ক্লাসের শুরুতে ওভারঅল কথা বলা হচ্ছে, কিন্তু এইটা এরপরে আমরা আবার বেসিক শুরু করতেছি। ফার্দার, ইন সাম সিচুয়েশন সিবি ক্যান নট টেল দি পজিশন অফ এনি ইন্ডিভিজুয়াল অবজারভেশন। সিবি ক্যান নট টেল দি পজিশন অফ এনি অবজারভেশন ইন রিলেশন টু মিন। হাউ মাচ অবজারভেশনস আর অ্যাবাভ অর বিলো টু দ্যাট অবজারভেশন, বাট জেড ক্যান টেল ইট। মানে কতগুলো অবজারভেশন আমার উপরে আছে, কতগুলো আমার নিচে আছে, এটা এইচডিও বলে দিতে পারে না, এটা জেড বলে দিতে পারে। আমরা সেই হায়ারার্কিগুলো আসতেছি, এটা দেখানো হয়েছে যে হায়ারার্কিয়াল পজিশনগুলো দেখানো হয়েছে। আমরা এখানে দেখিয়েছি দুইটা ডেটা, দেখেন এখানে শুধু কি করা হয়েছে, মিন বের করা হয়েছে। একটা ডেটা হলো বয়স, একটা হলো 60 বছর থেকে 80 বছর, পাঁচটা মাত্র ইন্ডিভিজুয়াল আছে, পাঁচটা মাত্র ডেটা বা পাঁচটা ইন্ডিভিজুয়াল। এই পাঁচজনের প্রথম সেট যে ডাটা সেটা হলো 60, 65, 70, আমি মাঝে মাঝে বাংলায় বলি ফিগারগুলো, 60, 65, 70, 75 and 80, আর পরেরটা আছে 11, 12, 13, 14 and 15। তো এতে কি আছে, একটা ডেটা সেটে হলো আপনার 70 ইয়ার্স হলো মিন, আরেকটা ডেটা সেটে মিন হলো 13 ইয়ার্স। কিন্তু এখানে সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো কোন ডেটা সেটটা বেশি, আপনারা বলেন তো কোন সেটটা বেশি ডিসপার্সড এবং কোন সেটটা ক্লোজ? ডিসপার্স বেশি। কেন বলতে পারলেন না, আপনি দেখেই কেন বলতে পারলেন? হ্যাঁ, যেহেতু নাম্বার অফ ইন্ডিভিজুয়াল স্যাম্পল সাইজ, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, স্যাম্পল সাইজ ইজ ভেরি স্মল। কিন্তু এখানে 5টা না থাকে, যদি 5000 ডেটা থাকতো আপনি কি দেখে বলতে পারতেন? দেখে বলতে পারতেন না। যেহেতু স্যাম্পল সাইজ খুব কম, মাত্র 5টা ডেটা, এই জন্য আপনি দেখেই বলে দিচ্ছেন যে না, ডেটা সেট 1 হচ্ছে মোর ডিসপার্স দেন ডেটা সেট 2। এখন আমরা অত 5000 ডেটার এক্সাম্পল দিয়ে বোঝানো যায় এসপিএসএস দিয়ে, কিন্তু সেটা তো প্যালেটেবল হবে না ক্লাসিক। এই জন্য প্যালেটেবল করার জন্য আমরা ম্যানুয়ালি অল্প ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যে এই দেখেন, আমরা এখন দেখাবো যে এইচডি, এই মিনে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, মানে আমরা বুঝতে পারতেছি না কোনটা মিন দেখে, আপনি ওই বিন্যাস দেখে না, আপনি যেটা বলছেন কিন্তু বিন্যাস দেখে, এই যে 65, 60, 65, 5 গ্যাপ, এটা দেখে বলেছেন। কিন্তু আপনি কিন্তু মিন দেখে বলেন নাই। 70 যে মিন এটা দেখে এবং 13 যে মিন এটা দেখে কিন্তু আপনি ডিসাইড করতে পারেন না যে কোনটা বেশি কি, আমি কি বুঝাতে পারছি কোন সেটটা বেশি বিন্যস্ত। এখন আমরা দেখাই যে কই গেল, এখানে দেখেন আমরা এখন দেখানোর চেষ্টা করব যে এটার জন্য আমাদের কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের বের করতে হবে। তার আগে আরেকটা জিনিস আমরা পরে আলোচনা করব, এটা যে আমাদের এইচডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদেরকে এটা বলে দিতে পারে যে হাউ মাচ ডিসপার্স। তাহলে এইচডি কি, হোয়াট ইজ এইচডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? কেউ কি একটু রেসপন্স করবেন কাইন্ডলি, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? মিন তো আমরা বলছি যে মিন ইজ দি কি, এভারেজ, summing of all divided by total number of observations, summing of all findings and then divided by total number of observation, এটা ইকুয়াল টু কি, এভারেজ, যেটা প্রাইমারি স্কুলে পড়ছি গড়, হাই স্কুলে
এভারেজ আর এখন হলো কি মিন, একই জিনিস। কেমন? তাহলে এইচডি ডেফিনিশনটা কী হবে একটু বলেন, ওন থিঙ্কিং থেকে বলেন, নাহলে কিন্তু লার্নিং হবে না এই সেশনে। নেচারাল বাই চান্স থেকে আর কোনো ধারণা যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? আগেই তো আমরা বলছি এটা বিন্যাস। কেমন? এটা হয়তো বিন্যাস হওয়া বা বিন্যস্ত হওয়া। আমরা একটু ডেফিনিশনটা দেখি। এখানে থাক এইচডি থাকলে তো ভালো, নেই তো মানে বলতে হবে। বই দেখে অথবা এই যে দেখেন নিচেরটা দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি স্যাম্পল ইজ দি ডিগ্রি টু হুইচ individuals within the sample differ from the sample mean. ডিগ্রিটা হচ্ছে আসল ডিগ্রি অফ ডিসপারশন। তাহলে একটা কথা শুধু মনে রাখবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি যেটা বেশি প্রেফারেন্স দিই নাথিং দিয়ে বলা, তাহলে জোর দেওয়া হয় বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাথিং বাট দি ডিগ্রি অফ ডিসপারশন অফ দি ইন্ডিভিজুয়াল ফ্রম দি স্যাম্পল মিন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, কিন্তু স্যাম্পল মিনের ক্ষেত্রে কি হবে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। একটা ক্ল্যাপ দিয়ে আমরা ক্ল্যাপ। স্যাম্পল মিনের ক্ষেত্রে হবে যে ডিগ্রি অফ ডিসপারশন অফ স্যাম্পল মিন, বলেন স্যাম্পল মিন ফ্রম দি পপুলেশন মিন। ঠিক আছে? এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কি? পপুলেশন। আর আগেরটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল। দিস ইজ দি ডিফারেন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল হলো ডিগ্রি অফ ডিসপারশন অফ ইন্ডিভিজুয়াল ফ্রম দি কি? স্যাম্পল মিন। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কি? স্যাম্পল। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পপুলেশন হলো ডিগ্রি অফ ডিসপারশন অফ, বলেন, স্যাম্পল মিন ফ্রম দি পপুলেশন মিন। এবং এই ডিগ্রি অফ ডিসপারশন থেকে বলা হয় স্ট্যান্ডার্ড, সেদিন পড়েছিলাম না ওই যে 30টা দিয়ে, স্ট্যান্ডার্ড এরার। বুঝে গেছেন? আসলে একদিনের সেশন মনে থাকে না, উপস্থিত মুহূর্তে মনে হয় যে সব বুঝতেছি বা সব পারতেছি। তাহলে স্ট্যান্ডার্ড এরারের ডেফিনিশন কি বলছিলাম? ইট ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। আন্ডারস্ট্যান্ড বিষয়টা? এখন যদি আমরা এভাবে বলি যে একটা স্যাম্পল আছে, কেমন? এখানে মনে করেন এই 1000 স্যাম্পল আছে এবং এখানে মিন আছে, তাই না? এখানে মিন আছে। তো এখন আমার এই যে ডেটাগুলো এইভাবে যে বিন্যস্ত আছে এখানে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। এই ডেটাটা আবার আরেকটা ডেটা ওই আছে, আরেকটা ডেটা সেট সেটা আছে এইভাবে, সেটা বেশি বিন্যস্ত। কেমন? সেটা বেশি বিন্যস্ত কিন্তু সমান সংখ্যক। এখানেও 1000, এখানেও 1000, এখানেও 1000, এখানেও 1000 ডেটাই আছে। তাহলে আমরা দেখতেছি এই ডেটা সেট বিটা অনেক বেশি জায়গা কভার করেছে। তার মানে এখানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি, ডিগ্রি অফ ডিসপারশনটা বেশি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাথিং বাট দি ডিগ্রি অফ ডিসপারশন। এই কথাটা লিখে রাখেন। আপনারা তো টিচার, কিন্তু স্টুডেন্টদেরকে যখন পড়াই তারা কিন্তু এই কনসেপ্টই বুঝতে পারে না, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাদেরকে বলি সহজ করো। আর আমি প্রথমে যে কথাটা বলি মজা করি, এটা অবশ্য ফান, যে ফরগেট দি বুক। বই ভুলে না গেলে এই স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ মেথড শিখতে পারবে না। এবং তখন আবার বলে দিই যেটা কিন্তু জেনুইনলি বলিনি, ফান করে বলেছি, কিন্তু ফান করলে এটা একটা মিনিং আছে যে বই ভুলে না গেলে স্ট্যাটিস্টিক্স শিখতে পারবে না। কারণ তোমার যেই সব ভাষা শব্দ লেখা আছে তুমি ওই মুখস্থই করতে পারবে, কঠিন উত্তর দিতে পারবে, কিন্তু কনসেপচুয়ালাইজ হবে না। এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে রাখেন ডিগ্রি অফ ডিসপারশন, আর কিছু না। ডিগ্রি অফ ডিসপারশন কতটুকু বিন্যাস আছে সেটা পরিমাপক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর কিছু না। কেমন? এই জিনিসটা মনে রাখলে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল ইজ দি ডিগ্রি টু হুইচ ইন্ডিভিজুয়াল উইদিন দি স্যাম্পল ডিফার ফ্রম দি স্যাম্পল মিন। এই সাজায় লেখলে তো একটু এরকম ভাষা লিখতে হয়, আর সহজ কথায় লেখলে হলো ডিগ্রি অফ ডিসপারশন অফ কি ইন্ডিভিজুয়াল ফ্রম দি স্যাম্পল মিন। এটা হলো স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার রিপিট করি যে কি ডিগ্রি অফ ডিসপারশন অফ স্যাম্পল মিন, সেখানে অনেকগুলো স্যাম্পল মিন, হাজার হাজার স্যাম্পল মিন, সেই হাজার হাজার স্যাম্পল মিনের সরি হ্যাঁ পারবে সাহেব আমি ক্লাসে অফিসে ক্লাসে হ্যাঁ ক্লাস শেষ করে আপনাকে ফোন দেবেন। হ্যাঁ থ্যাংক ইউ। এখন এই যে দুইটা ডেটা সেট দেখেন কি আছে এখানে, দুইটা ডেটা সেটের দুই পাশেই কি আছে, দুইটা ডেটা সেটের এই মাসুম কি দিয়ে গেল রে বাবা, ও এটা তো কাজ করে না এখানে, সরি এই ফিল্ডে তো কাজ করে না। মিন এটা ইন্ডিভিজুয়াল ডেটা কত 11 বয়স, এটা মনে করেন এইজ বয়স 11 বছর 12 13 14 15 তাই না বছর, আর এখানে এটা কি মিন এক্স বার মানে মিন, এটা আমি তখন টাইপ করতে পারি না এই জন্য বারটা এভাবে লিখছি, এটা আসলে এখানে হবে মাথার উপরে হবে, এটা মাথার উপরে হবে, তাহলে এটাও ডিগ্রি এটা এখানেও মিন আছে 13 এখানেও মিন আছে 13, অথবা ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা, আমরা দেখতেছি ইন্ডিভিজুয়াল আলাদা, তাহলে কি আমরা এখানে এই মিন দেখে কি আমরা বুঝতে পারি যে আসলে এর বিন্যাসের ধরনটা কি, মিন দেখে তো বুঝতে পারি না, তাহলে আমাদেরকে সামথিং টু ডু, কী করতে হবে, কিছু একটা করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এইচডি বের করতে হবে, এইচডি বের করলে আমরা বলতে পারবো যে এখন এইটার এইচডি বের করার নিয়ম কি, আমরা জানি এই অঙ্ক আপনারা করবেন না, এটা শুধু দেখানোর জন্য যে এইচডিটা কীভাবে বের করা হয়, এইচডি এইভাবে বের করা হয়, একটা এই ঘরটা তো আছেই আমাদের এই মিনের ঘর, আর একটা বের করতে এক্স মাইনাস এক্স বার মানে মিন মাইনাস অবজারভেশন মাইনাস মিন, আর তারপরে আবার এক্স ওইটাকে আবার হোল স্কোয়ার করতে হয়, প্রত্যেকটা ঘর করে যোগ করতে হয়, যোগ করলে যে ফলটা হয় সেটা তো সামেশান, তাহলে ফর্মুলা হলো সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন অল রুট ওভার, এটা বেসিক জিনিস তো, এটা মনে রাখতে পারেন, বেসিক জিনিস আপনার স্টুডেন্টকে যখন পড়াবেন তখন বেসিক জিনিসগুলো আপনার ঠোঁটের মাথায় থাকা দরকার আর কি, এটা যদিও এই বর্তমানে লাগবে না, আপনার এসপিএসে ক্লিক করলেই পাবেন, তারপরে একদম মোস্ট বেসিক জিনিসগুলো আপনার ঠোঁটের মাথায় থাকা দরকার আর কি, কেমন যে মিন এইচডি ইকুয়াল টু সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন অল রুট ওভার, এটা হলো কি বলে হ্যাঁ এইচডির ফর্মুলা। এখন এইচডি করার পরে আমি রেজাল্টটা কি পেলাম 1 এটা করানো আর মানে ওই সময়টা নষ্ট করা এই সেশনের জন্য মানানসই হবে না, এই আপনাদের সেশনের জন্য, ওইটা স্টুডেন্টদের সেশনে আমরা ওর অঙ্ক করে অতটুকু বেসিক কি যাওয়ার দরকার আছে, দরকার নাই, এটা আপনাদের জন্য সময়ও কিল হবে আর এটা এই আপনাদের লেভেলের জন্য ঠিকও হবে না। তাহলে এইচডি এখানে পেলাম কত বলেন, একটু সাউন্ড দিয়েন, 1.4, এখানে পেলাম 6.8। এখন আপনি ওই তখনকার মতো প্রফেসর ফাহমিদা যখন বলছিলেন যে স্যার এটা বেশি ডিসপার্সড, আপনি তো দেখে বলে দিতে পারেন, যেহেতু অল্প সংখ্যক ডেটা আছে এই জন্য, বেশি সংখ্যক ডেটা থাকলে কিন্তু আপনি দেখে বলে দিতে পারবেন না, তখন আপনাকে এইচডি আপনাকে সাপোর্ট দিবে, এইচডি বলতেছে এই ডেটা সেটের এইচডি হলো 1.4 মানে এটা ক্লোজ, এইচডি যত কম হবে ডেটা তত ক্লোজ, এইচডি যত বেশি হবে ডেটা তত ডিসপার্স, তাহলে এই ডেটা সেটটা ক্লোজ, এই ডেটা সেটটা ডিসপার্স, আন্ডারস্ট্যান্ড? তাইলে আমরা কনক্লুশনে আসতে পারি এইচডির একটা স্ট্রেংথ বেশি, কার থেকে, হায়ারার্কিয়াল মিনের থেকে। মিন শুধু কি করতে পারে, ডেটার পরিস্থিতিটা দিতে পারে আমাদেরকে, এবং এভারেজ, মিন মানিতে এভারেজ একটা ওভারঅল ধারণা দেয়, আর এইচডি কি দেয়, এইচডি হলো হাউ মাস ডিসপার্সড হাউ মাস ক্লোজ, এই ধারণাটা দেয়, এটা মিন আমাদেরকে দিতে পারে না। এখন আমরা দেখব এর আগে আর একটা কথা আছে, এই মিন আবিষ্কার করতে যে সায়েন্টিস্টরা একটু প্রবলেমে পড়েছিলেন, সেটা একটু বলি, তাহলে একটু গল্পের মতো হবে, মন থাকবে। সায়েন্টিস্টরা কিন্তু মাঝে মাঝে সমস্যায় পড়েন, তারা তো মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ডেফিনিশন আছে, সেটা না হলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝার জন্য, সেটা কিন্তু কোনো ছাত্রকে শেখানোর জন্য, পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য নয়, সেটা লিখে রাখেন, পরে বলতেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দি স্ট্যান্ডার্ডাইজড মিন ডেভিয়েশন। বুঝাচ্ছি স্যার, এই যে মাথা নাড়াচ্ছেন খুব স্ট্রংলি, মানে স্যারের কনসেপ্টের সাথে মিলে গেছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড মিন ডেভিয়েশন, এটা হলো কনসেপচুয়ালাইজেশনের জন্য বলতেছি কিভাবে। এটা কিন্তু স্টুডেন্টকে বাবার পরীক্ষার জন্য মুখস্থ করাবেন না, যে তোমরা এটা এইভাবে মুখস্থ, যখন আপনারা করবেন, সুপারভাইজ করবেন ইনশাল্লাহ। স্ট্যান্ডার্ডাইজড মিন ডেভিয়েশন, শুভঙ্করের ফাঁকি আছে কিন্তু ইয়েতে, কি বলে ওই দিন কি ওই যে মেম্বার এবং গম, এটা কি উদাহরণটা কি বলছিলাম ওই দিন, বলিনি। এখন মনে করেন আমাদের
কি বলে মাহমুদ স্যার এনডিএফ এর সেক্রেটারি ইলেকশন করতেছেন আমাদের এই যে জিয়া স্যারের এলাকায়। তো এখন ইলেকশনে সেখানে দেখা গেল একজন মেম্বার সাহেবের এগেইনস্টে এলিগেশন আসছে এবং সে তার পার্টির লোক, সে তার পার্টির লোক না, সে তার রিলেটিভস, পার্টির লোক না। রিলেটিভস বলছে যে আপনার রিলেটিভস অমুক তো দুর্নীতি করেছে। কি দুর্নীতি করেছে? যে সে মেম্বার ছিল, সে তার গম আসছে, সে দুর্নীতি করেছে, ঠিক মতো দেয়নি। তো তাকে বললো যে আপনি কি দুর্নীতি করেছেন? আমাদের কি বলে সেক্রেটারি সাহেব বললেন, তাকে নিয়ে বসলেন, কারণ তার রিলেটিভস এটা একটা সমাধান দিতে হবে। সে ভালো মানুষ, নামাজ রোজা করে ওই ভদ্রলোক। তো বলে যে না স্যার, না ভাইজান আমি তো কোনো দুর্নীতি করিনি। কেন, কীভাবে করেন নাই? ওর সবাই বলতেছে দুর্নীতি করেন নাই। আপনি কি করেছেন? বলো যে আমাকে 20 কেজি করে দিতে বলছে, 20 জনকে, অল্প গম আসছে, 20 জনকে দিব 20 কেজি করে। কিন্তু আমি 10 জনকে দিছি 30 কেজি করে, আর 10 জনকে দিছি 10 কেজি করে। আমি তো 1 কেজিও নিজে কোনো করি নাই, কি বলে নিজে আত্মসাৎ করিনি। তাহলে আত্মসাৎ যদি না করলাম তাহলে দুর্নীতি হলে কী করে? এখন শুভঙ্করের ফাঁকি কি দেখেন, সে 20 জনকে দিছে, 10 জনকে দিছে 20 কেজি করে, 20 কেজি করে, আর 30 কেজি করে। তাহলে কত কেজি হলো? 300 কেজি। আর 10 জনকে দিছে 10 কেজি করে, কত কেজি? হ্যাঁ, 100 কেজি। টোটাল কত কেজি? 400 কেজি। তার দেওয়ার কথা ছিল 20 জনকে কয় কেজি করে? 20 কেজি করে। তাহলে কত কেজি হয়? 400। তো সে 400 কেজির মধ্যে 400 কেজি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে সে তো কোনো দুর্নীতি করে নাই, কম বেশি করেছে, স্বজনপ্রীতি করেছে। তাহলে এইটা যেমন সে দুর্নীতি প্রমাণ করা যাবে না, সে স্বজনপ্রীতি করেছে কিন্তু দুর্নীতি করে নেই। দুর্নীতি যে আত্মসাৎ করে নেই। একদম হুবহু এক্সাম্পল তো হবে না, মানে বোঝানোর জন্য। স্ট্যাটিস্টিক্সে এরকম কিছু শুভঙ্করের ফাঁকি আছে। এরা মনে করলো, কি বলে সায়েন্টিস্টরা মনে করলো প্রথমে যে আমরা মিন যেহেতু পারতেছে না, তাহলে এই যে প্রত্যেকটা মিনের সাথে প্রত্যেকটা যে ডেভিয়েশন, মিনের সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে ডেভিয়েশন, আমরা যদি এই ডেভিয়েশনগুলো যোগ করে টোটাল দিয়ে ভাগ করি, তাহলে তো আমরা মিন ডেভিয়েশন পেয়ে যাই। তাহলে তো আমরা বলতে পারবো যে গড় বিচ্যুতি এত, আমরা গড় বিচ্যুতি পেয়ে যাব, মানে মিন ডেভিয়েশন পেয়ে যাব। তারা খুশি যে মিন ডেভিয়েশন পেয়ে যাবে। কিন্তু হোয়াট ইজ দি প্রবলেম হলো মিন ডেভিয়েশন বের করতে যে তারা মিন ডেভিয়েশন মানে কি, এই যে দেখেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তাই না? এই ডেটা সেটটা, এই মাত্র 5টা ডেটা দিয়ে যদি আমরা মিন ডেভিয়েশন বের করি, তাহলে কি করতে হবে? মিন আসতেছে কত, এই কটার যোগ করলে, সোজা অঙ্ক দিছি এই জন্য যাতে 1 সেকেন্ডের মধ্যে আপনারা বুঝতে পারেন। 3 হলো এটার মিন। তাহলে ডেভিয়েশন 1 নম্বরের ক্ষেত্রে কি ডেভিয়েশন কত? 2 নম্বরে, 3 নম্বরে 0, 4 নম্বরে, 5 নম্বরে +2। এখন ডেভিয়েশন কত? এটা ওই ঘরটা নাই, ওই ঘরটা মনে করেন নাই। এখন ডেভিয়েশন কত? আসলে ডেভিয়েশন ছিল না, কিন্তু অঙ্ক করতে ডেভিয়েশন পাওয়া যাচ্ছে না। এখন সায়েন্টিস্টরা খুব হতাশ হয়ে গেলেন। তারা ভাবছিলেন যে তারা ডেভিয়েশন পাবেন। এখন দেখছে যে এরকম অনেক কেস আসে, সেই কেসে কোনো ডেভিয়েশন পাওয়াই যায় না। তাহলে মিন ডেভিয়েশন বের করবে কীভাবে? 0কে যদি 500 দিয়ে ভাগ করা হয়, 0 তো ফল হবে, তার মানে ডেভিয়েশন নাই। কিন্তু স্ট্যাটিস্টিক্সের ডেভিয়েশন তো আছে। তাহলে কী করবেন তারা খুব চিন্তা পড়ে গেলেন। এই জন্য তারা করলেন যে তাহলে ঠিক আছে, এই বাই ইগনোরিং দি সাইন, মডুলাস বলে এটাকে, অর্থাৎ এই যখন এটা যোগ করবে তখন এই সাইনগুলো নিবে না, এই সাইনগুলো না নিয়ে তারা বাই ইগনোরিং দি সাইন যোগ করবে। তাহলে কত হয়? বাই ইগনোরিং দি সাইন যোগ করি 6। তারা বললো যে ডেভিয়েশন হলো 6, আর এই 6কে 10 দিয়ে ভাগ করলে, 6কে কত? 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1.2। তাইলে এখন আমরা এটা তৃপ্তি পেলাম কি? 1.2। যাক, তারা স্যাটিসফাইড। কিন্তু এখন আরেকদল সায়েন্টিস্ট বললো যে বাবারে ভাই, এই অল্প স্যাম্পল নিয়ে করে তো আমরা তৃপ্তি পেলাম, কিন্তু এত বারবার যখন বড় অঙ্ক করব, তখন বারবার মডুলাস দিয়ে সাইন ইগনোর করা, এটা তো সম্ভব না, ইট ইজ ইম্পসিবল কাজ, এটা তো করা যাবে না। এই তখন সায়েন্টিস্টরা খুব চিন্তা পড়ে গেলেন যে হাউ ইট ক্যান বি সলভড। ইউরেকা, পেয়ে গেছি। তারা একটা ফর্মুলা বের করলেন। সেই ফর্মুলাটার নামই হচ্ছে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটা কি? এটা মিন ডেভিয়েশনই, কিন্তু এটা কি? স্ট্যান্ডার্ডাইজ করা। মিন ডেভিয়েশন কিন্তু কি? স্ট্যান্ডার্ডাইজ করা। কারণ বারবার এটাকে এই সাইন ইগনোর করা, এটা বারবার সম্ভব হয় না। এই জন্য তারা কী করলেন? আর একটা ঘর আবিষ্কার করলেন। বলে যে এটাকে আমরা স্কোয়ার করার পরে আবার ওই রেজাল্টটাকে কি করে দিব? √ওভার করে দিব। সমান হবে না,
কিন্তু কি হবে নেয়ারার। এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল রিজনিং। জেনে রাখেন, স্ট্যাটিস্টিক্সে অনেক জায়গায় মাঝে মাঝে কিন্তু ফাঁকা আছে, ফাঁক। যেমন বলা হয় যে পৃথিবীর লেয়ারগুলোর মধ্যে ফাঁকা আছে, ফাঁক, এরকম ফাঁকা আছে, গ্যাপ আছে। এই সমস্যাগুলো স্ট্যাটিস্টিশিয়ান সমাধান করতে পারেন না। এরকম বেশ কিছু ক্রুশিয়াল রিজনিং বলে, ক্রুশিয়াল রিজনিং ইন দি ফিল্ড অফ দি স্ট্যাটিস্টিক্স। এটা একটু জানার জন্য আপনার নলেজের ভান্ডারে থাকলেও কখনো দরকার হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা ছাড়তে পারবেন। কেমন যে কমপ্লিট সমাধান কিন্তু করতে পারলো না, হ্যাঁ, কিন্তু কাছাকাছি যেতে পারলো। এই যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করা হয়েছে কি করার জন্য? মিন ডেভিয়েশনটা বের করার জন্য, কিন্তু পুরোপুরি মিন ডেভিয়েশন বের করতে পারেন নাই। ক্লোজার, এটার খুব ক্লোজার গিয়েছেন। এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেন্সের দিক থেকে, এটা কিন্তু কোনো বই পুস্তকে পাবেন না, সেন্সের দিক থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ কি? স্ট্যান্ডার্ডাইজড মিন ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দি স্ট্যান্ডার্ডাইজড মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটাকে, এই মিন ডেভিয়েশনটাকে স্ট্যান্ডার্ডাইজ করেই কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়। সেটা কিভাবে আমরা দেখি? এই যে এখন দেখেন, মিন ডেভিয়েশন পাইছিলাম কত? মিন ডেভিয়েশন পাইছিলাম 6/5, 1.2। এখন আমরা দেখি কত পাই। হ্যাঁ, এই কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 1. এই ডেটা সেট, যেটা আগের ডেটা সেট, ওই ডেটা সেটটা কত ছিল? 11-12 ছিল না, নাকি 1.254 ছিল? 1 ওইটার উপরে করা হয়নি, ওইটার উপরে এক্সাম্পল নাই, আরেকটার উপর এক্সাম্পল আছে, অসুবিধা নেই। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয় এইভাবে, সামেশন x - x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n অল রুট ওভার, তার মানে কত? 1.2। ওইটার উপর একটু করে ফেলি আমরা, এই অঙ্কটা আপনারা একটু করেন, নাহলে একটু গ্যাপ থেকে যাবে, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থেকে যাবে। এই যে এইটা যে, হ্যাঁ 10 হয় না, তা সামেশন x - x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n অল রুট ওভার। এটা একটু এই ফর্মুলাটা করে এইটার এইচডিটা একটু বের করেন। আমরা এমডি তো পাইছি 1.2, কিন্তু এইচডি 1.2 পাবো না, কিন্তু ক্লোজার পাবো, কাছাকাছি পাবো 1.4। ম্যাডাম হয়েছে? যে না বুঝলে বললেন যে আপনি যে পজিশনই থাকেন, মেডিকেল অফিসার হন আর প্রফেসর হন, আপনি যদি ক্লিয়ার না হয় একটু বললেন, আমি সেটা আবার রিপিট করবো, কেমন? কারণ এটা আমাদের কমন লার্নিং সেশন, এটারও যেন গ্রুপের এটা সুবিধা আছে। 1.4 হয়েছে কিনা দেখেন তো, আর তাহলে আমি একটু এখানে লিখে দিই, তাহলে ভালো হবে। করে দিব? আচ্ছা, জি, থ্যাংক ইউ। কি বলছি যে এইচডি ইকুয়াল টু কি বলেন আপনারা, বলেন একটু। সামেশন x - x বার হোল স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই n অল রুট ওভার। এখন এই যে x - x বার হোল স্কোয়ার, এটার ফল কত? 10/5 অল রুট ওভার ইকুয়াল টু 2 অল রুট ওভার ইকুয়াল টু কম্পিউটার ইয়েতে কি বলে, ক্যালকুলেটর করে দেখেন। 2কে রুট ওভার করলে কত হয়? তবুটা না, নিজের হাতে করেন একটু, সামান্য টুকটাক হইলেও ওটা আমরা একটু প্র্যাকটিক্যাল করি। টুকটাক হইল সামাচার না, সামাচার একটু করে দেখেন কাইন্ডলি। আচ্ছা 1.4, কেমন? 1.4 দেখি তাহলে, 1.4 আগে। আর এমডি ছিল কত? এমডি কত ছিল? ম্যানেজিং ডিরেক্টর 1.2, আর ইয়ে হচ্ছে এইচডি হচ্ছে 1.4, কাছাকাছি। এখন স্ট্যাটিস্টিক্সরা বলছে যে এই এইচডি হচ্ছে এমন একটা মেজার, এটা দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্সে উইদাউট এনি হ্যাজার্ড, কারণ এমডিটা কিন্তু একটা হ্যাজার্ড, এখানে প্রত্যেকবার সাইন ইগনোর করতে হবে। সাইন ইগনোর না করলে কি আসবে? 0 আসবে, প্রতিবারই 0 আসতে পারে, অথবা বেশি প্লাস রেজাল্ট আসতে পারে, অথবা মাইনাস রেজাল্ট আসতে পারে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট,
সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমরা আজকের ক্লাসের শেষের দিকে অ্যাপ্লাইড আছে, অ্যাপ্লাইডটাতে খুব মজা আনন্দ পাবো, কিন্তু শুরুতে একটু থিওরিটা আপনাদের একটু কম ভালো লাগবে, আমি আগেই বলছি, কিন্তু তারপর আমাদের জানতে হবে মিন ইজ নট সেম বাট এইচডি ইজ সেম। এই যে দেখেন এখানে মিন কি সেম, এখানে মিন আলাদা না? একটু সাউন্ড দিয়েন আপনারা কাইন্ডলি, স্পেশালি দোজ হু আর জুনিয়র। মিন কি না, দুইটা সেটে, দুই সেটে মিন কি সেম না আলাদা? সেম, আলাদা। এখন এটার একটু এইচডি করে ফেলেন। এইচডি কত হবে দেখাই তো যাচ্ছে, 41014 কত হবে এইচডি? হ্যাঁ 10 2 কত, 5 দিয়ে ভাগ করলে 2, 2 কে রুট ওভার করলে 1.4, মুখস্থ করো 1.4। তাহলে আমরা কি পেলাম? মিন কিন্তু ডিফারেন্ট, মিন ডিফারেন্ট, কিন্তু এইচডি সেম। এই ক্ষেত্রে কিন্তু এইচডি আমাদেরকে হেল্প করতে পারতেছে না। আমরা তো বলছিলাম, আস্তে আস্তে দেখেন আপনার ব্রেনটা খুলতেছে কিনা। আমরা হোয়ার ইজ দি হায়ারার্কি, মিনের তুলনায় এইচডির হায়ারার্কি কি? মিন ক্যান নট সে দি ডিসপারশন অফ দি ডেটা, বাট এইচডি ক্যান সে দি ডিসপারশন অফ দি ডেটা। এখন এইচডির আগে এমডিটা আমরা ওই মূল আলোচনায় আনবো না, এটা হলো এমডিটা হলো এইচডি ক্যালকুলেশন করার জন্য সায়েন্টিস্টদের একটা কী বলে ইনিশিয়াল স্টেপ, সেটা আমরা মূল আলোচনায় আনছি না, ওটা বোঝানোর জন্য বললাম, এই হিস্ট্রিটা বোঝানোর জন্য। তাহলে এইচডির লিমিটেশনটা কি? এইচডির লিমিটেশনটা হোয়েন দি মিন ইজ ডিফারেন্ট বাট এইচডি ইজ সেম বা সিমিলার বা সেম, then in that case HD cannot tell us whether the set of data, which set of data is more dispersed or which set of data is less dispersed, এটা কিন্তু বলে দিতে পারে না, পারে না। আচ্ছা, তাহলে আমরা দুই ডেটা সেটে কি HD সমান, তাহলে কিন্তু আমাদেরকে এটা বলে দিতে পারতেছে না যে কোনটা। তাহলে আমাদের নতুন আর একটা মেজার দরকার। সেই মেজারটার নাম কি? এই যে দেখেন এটা অঙ্কটা করা আছে, যেটা আপনারা মুখে মুখে বললেন, আপনারা মোটামুটি বেশ ভালো এগিয়েছেন, এখন আপনারা মুখে মুখে বলতে পারেন 1.4, এই পাশে 1.4, দুইটা ডেটা সেটেই এইচডি হচ্ছে 1.4, কিন্তু আমাদেরকে বলে দিতে পারছে না হুইচ ওয়ান ইজ অনলি দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। যে লেখা আছে অনলি দি সিবি ক্যান সলভ দি প্রবলেম, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিবি এই ক্ষেত্রে প্রবলেমটা সলভ করতে পারে। কেমন? সেই সিবিটা কি? সিবি ইজ দি রেশিও অফ, এটা একটু লিখে রাখেন বা ছবি তুলে নেন। সিবি ইজ দি রেশিও অফ এইচডি অ্যান্ড মিন এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। সিবি ইজ দি রেশিও অফ এইচডি, এইচডি দ্য রেশিও, অনুপাত ও রেশিও। কার মধ্যে রেশিও? এইচডি এবং মিনের মধ্যে যে রেশিও, এইচডি এবং মিনের মধ্যে রেশিওর বাংলা কি মেরুন? রেশিওর বাংলা কি? অনুপাত। এই কি রেশিও বিটুইন এইচডি অ্যান্ড মিন এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, এটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করলে সেটাকে বলে সিবি। এখন আমরা একটা ইন্টারেস্টিং থিং দেখবো, ডেটা দেখবো। এই যে দেখেন ওই আগের ডেটা সেটটাই, 1.4 ছিল কি এই ডেটা সেটটার, এই সে 1.4 ছিল কি এইচডি, তাই না? আর মিন ছিল কত? মিন ছিল 13, আর এখানে মিন কত? 25। এটা শুধু মনে রাখেন, মিন 13 আর মিন 25, এটা মনে রাখেন। তারপরে দেখেন কাইন্ডলি, এই যে দেখেন 1.4 সমান আছে 1.44 ডিভাইডেড বাই 13, আর এখানে 1.4 ডিভাইডেড বাই 25। তাইলে এখন পার্সেন্টেজ করেন, এখানে হলো 10.76, এখানে হলো 5.6। এখন উই আর হ্যাপি, আমরা পেয়ে গেছি ইউরেকা। যেই পাশে পার্সেন্টেজ বেশি মানে এই ডেটা সেটটা কি বেশি ডিসপার্সড, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা আর একটা হায়ারার্কিয়াল মেজার পেলাম, মিন, তারপরে এইচডি, ইন বিটুইন এমডি আছে, সেটা ব্র্যাকেটে লিখে রাখতে পারেন, কিন্তু মূল হায়ারার্কিতে না, এটা ব্র্যাকেটের ভিতরে মিনের পরে এইচডি, এইচডির পরে সিবি কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, মানে আরেকটা থার্ড হায়ারার্কিয়াল মেজার পেলাম। এখন একটা সমস্যা আবার দাঁড়াবে, সেটা হলো সিবি কেন টেল আস, কি বলতে পারে না? সিবি আমাদেরকে বলে অনেক কিছু আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেক কিছু আছে, আমরা সেগুলো আলোচনা করব না। উই হ্যাভ সিন দ্যাট সিবি ক্যান টেল আচ্ছা, we have seen that CB can tell us the degree of dispersion of different data set where even the HD are same and means are either same or different, এই ক্ষেত্রে বলতে পারে। বাট CB cannot tell us the reply of the following কি
কোয়ারিজ কি পজিশন অফ এনি অবজারভেশন ইন রিলেশন টু মিন ইন ডিফারেন্ট ডেটা সেট। আর যে কোনো একটা পার্টিকুলার ডেটা সেটে মনে করেন 1000 ডেটা সেট, 1000-এর মনে করেন ভেরি করে কি মনে করে ইনকাম ভেরি করে, এইজ ভেরি করে, ওয়েট ভেরি করে, তাই না? ওয়েট ভেরি করে, আজকে তো ওয়েটের ব্যাপারে খুব কনসার্ন সবাই, তাই না? এখন 1000 যদি মনে করেন অ্যাডাল্ট, 18 বছর থেকে তো অ্যাডাল্ট, 18 বছর থেকে 65 বছর যদি আপনি ওজন নেন, আমার ওজন সেখানে 62 কেজি বা আমার ওজন 52 কেজি অথবা আমার ওজন 42 কেজি, সবাই বলে তোমার ওজন এত কম, আপনার ওজন এত কম, আপনার মধ্যে কিছু একটা হয়েছে, আল্লাহ না করুক। তো এখন আমি জানতে চাই যে আমার পজিশনটা কত, মিনের তুলনায় আমাদের এই এভারেজ কি আমাদের দেশে বা এই ঢাকা শহরে এভারেজই কি ওয়েট কম, নাকি আমার ওজন একটু ব্যতিক্রমীভাবে কম, অথবা আমার ওজন 82 কেজি। আমি জানতে চাই আমার পজিশনটা মিনের তুলনায় আমার পজিশন কোথায় আছে, ইন কনসিডারেশন টু মিন, ইন কম্প্যারিজন টু মিন আমার পজিশনটা কোথায়, এই জিনিসটা আমি জানতে চাই। এই যে আমার পজিশন স্যাম্পলের ক্ষেত্রে, এটা হলো স্যাম্পলের ক্ষেত্রে হলো আমি জানতে চাই আমার ইন্ডিভিজুয়াল পজিশন। খেয়াল করিন কিন্তু এই স্লাইডটা দেখানোর পরে আমরা 2টা স্লাইড দেখানোর পরে আমরা অ্যাপ্লাইডে যাব, তখন আপনারা ইনশাল্লাহ আনন্দ পাবেন আল্লাহর রহমতে। সেটা হলো এটা হলো স্যাম্পলের ক্ষেত্রে। স্যাম্পলের ক্ষেত্রে আগে বলছি না আমার ওয়েট হয়তো মনে করেন 42 কেজি। আবার জিয়া ভাই বারবার এক্সাম্পল দিলে বলবে যে তাকে হাইলাইট করতেছে। আমাদের সুফির ওয়েট মনে করেন 82 কেজি, সুফি স্যারের ওয়েট হলো 82 কেজি। এখন মেহরুন ম্যাডাম হাসতেছে। এখন সুফি স্যার জানতে চায় যে আমি অল্প বয়সে কি খুব বেশি বাল্কি হয়ে গেছি কিনা, আমার আসলে মিনের তুলনায় স্যার যদি দেখে যে মিনের আমি খুব কাছাকাছি আছি, মিনের 10%-এর মধ্যে আছি বা মিনের 20%-এর মধ্যে আসছি, তাইলে তার মনটা তো খারাপ হবে না। সে যদি দেখে মিনের তুলনায় আমার অনেক বেশি, আমি প্রায় মিনের তুলনায় 40% বেশি, তাহলে কি হবে? তার মনটা খারাপ হয়ে যাবে, আমি তো অনেক বেশি বাল্কি। আবার আমার মনটা যদি দেখি মিনের তুলনায় অনেক বেশি নিচে আসি, আমার মনটাও কি খুব বেশি খারাপ হয়ে যাবে। এটা হলো স্যাম্পলের ক্ষেত্রে আপনি বলতে। আচ্ছা, আর পপুলেশনের ক্ষেত্রে হলো স্যাম্পল মিন। ওই যে আগের বারে আপনারা নিজের উত্তর দিতে পারছিলেন। এটা যদি স্যাম্পল না হয়ে পপুলেশন হয় তখন কনসিডারেশন হবে যে আমি যেই স্যাম্পল নিয়ে কাজ করেছি সেই স্যাম্পলের যে মিন পেয়েছি সেই মিনটা পপুলেশনের মিনের তুলনায় কতটুকু দূরত্বে আছে, কম দূর মানে ইন্ডিভিজুয়াল আমার স্যাম্পল, একটা স্যাম্পল এই টোটাল পপুলেশনের মিনের তুলনায় কতটুকু দূরত্বে আছে। একটু কম ঢুকতেছে মাথায়, বুঝতেছি, সামনে এক্সাম্পলটা দিলে ভালো ক্লিয়ার হবে, ফেজ দেখলে বোঝা যায় তো। এটাকে বলা হয় হলো জেড। এই জেডের আর একটা নাম হলো স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট। এই উত্তরটা, এই সমস্যাটা সমাধান করে দিতে পারে জেড। কি সমস্যা? সিবি আমরা এতক্ষণ আনন্দিত ছিলাম, মিন যেটা সমাধান দিতে পারে না এইচডি সমাধান দেয়, এইচডি যেটা সমাধান দিতে পারে না কি সিবি সমাধান দেয়। এখন সিবি কি সমাধান দিতে পারে না সেটা আমরা দেখব। নাম্বার 1, পজিশন অফ এনি, এটা হলো কিসের ক্ষেত্রে না এতে হলো কিসের ক্ষেত্রে? হোয়েন ইন্ডিভিজুয়াল অবজারভেশন ইজ কনসার্ন। তখন কি পজিশন অফ এনি অবজারভেশন ইন রিলেশন টু মিন ইন ডিফারেন্ট ডেটা সেট, এটা বলে দিতে পারে না, সিবি বলে দিতে পারে না। তারপরে হলো ইজ দ্যাট অবজারভেশন ইজ উইদিন নর্মাল লিমিট, এটা কি নর্মাল লিমিটের মধ্যে আছে, তাহলে নর্মাল লিমিট কি সেটা আমাদের জানতে হবে, এটা বলে দিতে পারে না সিবি। 3 নম্বর, হাউ মাচ অবজারভেশনস আর অ্যাবাভ অর বিলো দেন দ্যাট অবজারভেশন। এটা আর একটা বড় ক্রুশিয়াল কোয়েশ্চেন। আমি 42 কেজি আছি, আমার জানতে ইচ্ছা করে যে এই ঢাকা আমার বয়সী এই ডক্টরস যত আছে বাংলাদেশে, তাদের মধ্যে ওয়েটের দিক থেকে আমার পজিশন কত, মাই পজিশন নর্মাল কার্ভে সাজাইলে আমার পজিশন কততম, তাইলে ইন্ডিভিজুয়াল পজিশন। আর যদি আমি স্যাম্পল নিয়ে কাজ করি তাহলে আমার স্যাম্পলের মিনের পজিশনটা পপুলেশনের মিনের তুলনায় কততম, কোন অবস্থানে আছে। হাজার স্যাম্পল যদি করি তাহলে আমার অবস্থানটা কোথায় হবে, কোন জায়গায় হবে, লেফটে হবে না রাইটে হবে। রাইটে হয় যদি মিনের থেকে বেশি থাকে, লেফটে হয় যদি মিনের থেকে কম থাকে। এই উত্তরটা আমাকে সিবি দিতে পারে না, কে দিতে পারে? জেড দিতে পারে। তো হোয়াট ইজ জেড, এটা আমরা আসতেছি।
2 নম্বর বিতে হলো হোয়েন স্যাম্পল মিন ইজ কনসার্ন। আগেটা হলো ইন্ডিভিজুয়াল যখন কনসার্ন থাকে, আর হলো স্যাম্পল মিন যখন কনসার্ন থাকে। ইজ দি ডিফারেন্স অফ স্যাম্পল মিন মানে এক্স বার উইথ দি নন পপুলেশন মিন মানে মিউ সিগনিফিক্যান্ট। আমি যে স্যাম্পল মিনটা বের করেছি, এই স্যাম্পল মিনটা পপুলেশন মিনের তুলনায় কি সিগনিফিক্যান্ট অথবা সিগনিফিক্যান্ট না, এটা কে করে দিতে পারে? জেড। জেড ক্যালকুলেট করে আমরা যখন দেখব যে হ্যাঁ 1.96 চেয়ে কি বেশি আছে, তখন সিগনিফিক্যান্ট। আর যদি 1.96 থেকে কম থাকে, যদি হয় কি বলে 95% কনফিডেন্স লেভেল হয়, যদি কম থাকে তাহলে নট সিগনিফিক্যান্ট। এটা আমরা বলে দিতে পারবো। এটা কে বলে দিতে পারবে? জেড বলে দিতে পারবে। অনলি জেড ইজ দি অ্যান্সার অফ দিস কোয়ারি। এখনও এই গত 5 মিনিটে যে আলোচনা করলাম, এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয় নাই, ফেস ইন্ডিকেট করে। এখন আমরা এক্সাম্পলটা দিলে ক্রিস্টাল ক্লিয়ার হবে ইনশাল্লাহ, যদি থাকে, আশা করি থাকবে। কি বলছিলাম যেন? স্ট্যান্ডার্ড এরার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। আমরা সেদিন বলছিলাম যে 10টা বার্ড, ওই যে বায়োকেমিস্ট্রি স্যাম্পল না, রিসার্চের স্যাম্পল, কেমন রিসার্চের স্যাম্পল। আমরা একটা এই যে এখানে 10টা বার্ড আছে, কেমন এই 10টা বার্ডের ব্লাড নিছি। এখানে কয়টা স্যাম্পল? 10টা না তো? 10টা না, ভুলে যান কিন্তু 10টা স্যাম্পল না, কিন্তু একটা স্যাম্পল রিসার্চের ভাষায়। তো এই একটা স্যাম্পলের আমরা মিন কত পাইছিলাম কালকে, ওই দিন গত ক্লাসে? 10টা বার্ডের উপরে যে ডিডিটি মেজার করছি, মিন কত পাইছিলাম? 100.8, কেমন 100.8। আমরা এটা হলো একটা স্যাম্পলের কি মিন, তাই না? মিন অফ কি? মিন অফ স্যাম্পল। আমি যদি থিওরিটিক্যালি এটা বা প্র্যাকটিক্যালি সম্ভাবনা কম, থিওরিটিক্যালি এরকম 30টা স্যাম্পল নিয়ে কাজ করি, প্রত্যেকটাতে 10টা করে নিই। এই 10টার নাম কি? এই 10টা কি নামে ডাকবো তাদেরকে? এটা তো স্যাম্পল অবজারভেশন, ইন্ডিভিজুয়াল অথবা অবজারভেশন অথবা ইন্ডিভিজুয়াল অবজারভেশন, দুইটি ইন্ডিভিজুয়াল অথবা অবজারভেশন অথবা ইন্ডিভিজুয়াল অবজারভেশন, 3 নামেই ডাকা যায়। আমি যদি এরকম 30টা নিয়ে কাজ করি, তাহলে প্রত্যেকটাতে একটা করে মিন পাইছি, তাহলে 30টাতে কয়টা মিন পাবো? 30টা মিন পাবো। 30টা মিন পাবো এরকম x1 বার, x2 বার, x3 বার, এরকম পাইতে x30 বার পাবো। এবং এই 30টা মিনকে আমি এখন ইন্ডিভিজুয়াল বানাই ফেললাম, নাম দিলাম এটার মিন না, এটা হলে ইন্ডিভিজুয়াল। এখন এই 30টা ইন্ডিভিজুয়ালের মিনকে ইন্ডিভিজুয়ালে পরিণত করে আমি কি পাবো? নতুন আর একটা স্যাম্পল না, নতুন আর একটা মিন পাবো, নিউ মিন। তাহলে নিউ যদি মিন পাই, তাহলে এইখানে যেমন এইচডি পাইছিলাম হলো কত? 3.35 পাইছিলাম এটার এইচডি, কেমন? তাহলে নিউ আবার কি পাবো? একটা এইচডি পাবো ক্যালকুলেশন করে, ওই যে ওই ফর্মুলা এইচডি ইকুয়াল টু, বলেন তো আপনারাই বলেন, এক্স সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন হোল রুট, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সরি হোল স্কয়ার ডিভাইডেড বাই এন হোল রুট ওভার, ঠিক তো? ঠিক আছে তো? তাহলে এই ফর্মুলা করে আমি এইচডি বের করতে পারবো। তাহলে আমি একটা নিউ এইচডি পাবো না? পাবো কি না? এই নিউ এইচডিটাকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড এরার। আচ্ছা, এটা পাইছিলাম কত? কালকে আমরা অঙ্কের দেখাইছিলাম যে সেখানে ছিল কত? 1.056 বোধ হয়, 1.056। এখন কথা হলো, একটা প্রশ্ন আসতে পারতো, অবশ্য না আসাও অস্বাভাবিক হয় নাই, যে এইচডি হলো স্যাম্পলের মিন। আমরা কি বলি? 95% যদি আমি কনফিডেন্স লেভেল নেই, তাহলে আমার স্যাম্পলের মিনটা পপুলেশনের মিনের কি হবে? খুব কাছাকাছি হবে, এবং 95% স্যাম্পল মিনি পপুলেশন এই রেঞ্জের মধ্যে থাকবে, মানে খুব ক্লোজার হবে। কিন্তু স্যার আপনি বলছেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরার ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। তাহলে তাহলে ডিফারেন্সটা এত বেশি হলো কেন? এটা তো ইসের কাছাকাছি হওয়ার কথা না? পপুলেশনের মিনের 2টা এইচডি, একটা হলো আমি পপুলেশনের যে এইচডি পাইছি সেটা পাইছি কত? 3.35, আর এসি পাইলাম কত? 1.056। স্ট্যান্ডার্ড এরার কত পাইলাম? আরে বলো না কেন? 1.056। কম পাইলাম না? অনেক কম না? ব্যবধান অনেক বেশি না? এইটা আপনাদের ভবিষ্যতে হয়তো
আরও ক্লাস করলে বা অ্যাডভান্স কোর্স করলে তখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসবে যে এত গ্যাপ কেন, এটা তো ক্লোজার হওয়ার কথা, 1.056 হওয়ার কথা না, এইচডির এসিটা এইচডির কাছাকাছি হওয়ার কথা। কি উত্তর হবে বলেন তো? অ্যাজিউম করে, এখন এটা এক ডিটেল জানার বিষয় না, এটা অ্যাজিউম করে বলেন এটার কারণ কি হতে পারে। স্মল স্যাম্পল সাইজ, মাত্র কি আমাদের স্যাম্পল সাইজ কয়টা? 10টা। স্যাম্পল সাইজ 10টা, আমাদের প্রত্যেকটাতে 500, 700 বা 1000 করে স্যাম্পল সাইজ নিতাম, তাইলে দেখা যাইতো যে এই স্যাম্পলের যে মিন, স্যাম্পলের যে এইচডি আর ওই মাল্টিপল স্যাম্পলকে নিয়ে যখন আমরা এসি করি, এসি এইচডি এবং এসি উইল বি ভেরি কি ক্লোজার। হোয়েন স্যাম্পল সাইজ উইল বি লার্জ দেন এইচডি অ্যান্ড এসি উইল বি ভেরি ক্লোজার। এইটা একটু জেনে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হলো এখন দেখেন জেড এর ফর্মুলা কি? জেড কাকে বলে? স্ট্যান্ডার্ড নর্মাল স্ট্যান্ডার্ডাইজ বা স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট আমরা বলেছি। হোয়াট ইজ জেড? জেড ইজ এই যে হোয়াট ইজ জেড, প্রথমটা দেখেন, এইটা হলো জেড এর ফর্মুলা, ডেভিয়েশন অফ, এগুলো কিন্তু বেসিক জিনিস জানতে হবে। আমরা আজকেই বোধহয় বেসিক শেষ হবে সম্ভবত, আশা করি। ডেভিয়েশন অফ অ্যান্ড এই বেসিকের মধ্যে আবার আমরা কিছু কিছু জিনিস নিয়ে আসছিলাম, এই যে মানে কী বলে হায়ার, সেটা হচ্ছে যে কনফিডেন্স লেভেল, লেভেল অফ সিগনিফিকেন্স, এগুলো নিয়ে আসছিলাম। না হলে আবার আমরা কি স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটা খুব ডিপলি কি বলে ডিপ কনসেপশন বা দিতে পারতাম না। এই জন্য আজকে সম্ভবত বেসিক এই হবে যে ডেভিয়েশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অবজারভেশন ফ্রম দি মিন ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ কল্ড কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে বোঝাতে পেরেছি? মনে হয় পারি নাই, কারণ এখন তো বোঝানো শুরু করি নাই। ডেভিয়েশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অবজারভেশন ফ্রম দি মিন ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ কল্ড স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট। এখন কথা হলো এইচডির আবিষ্কার কেন হলো সেটা কিন্তু জানতে হবে। আমি তো এমনি বলতে পারি যে আমরা যদি বয়সের ক্ষেত্রে করি, খেয়াল করি কিন্তু খুব ক্রুশিয়াল কথা কিন্তু, হোয়াই এইচডি হ্যাজ বিন ইনভেন্টেড। অন্যতম কারণ হলো আমরা এই যে বেবি, নিউবর্ন বেবি যারা হয় তাদের বার্থ ওয়েট নেই না, এই বার্থ ওয়েটের একটা রেঞ্জ আছে না, তাইলে তো আমি মিনের থেকে কতটুকু ডেভিয়েশন এটা তো আমি ক্যালকুলেট করে ওই বের করে ফেলতে পারি যে আমার 100 যদি স্যাম্পল সাইজ থাকে, তার মধ্যে আমার এই যেই বেবিটা নিয়ে আমি কাজ করতেছি সেই বেবিটার ওয়েট হতো 2.25 কেজি, আর এবার মিন কত আছে 2.5 কেজি, তাহলে তার ডিফারেন্স কত বের করতে পারি না। আবার ইনকামের ক্ষেত্রে এরকম বের করতে পারি, এই বয়সের ক্ষেত্রে এরকম বের করতে পারি, যে এরকম বিভিন্ন ক্ষেত্রে, ব্লাড সুগারের ক্ষেত্রে বের করতে পারি। সমস্যা হলো যত ধরনের আসবে কি বলে অবজারভেশন আসবে, তত ধরনের আপনার আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে যে কমন মেজার, সেটা ওয়েট হোক, সেটা হাইট হোক, সেটা ইনকাম হোক, সেটা ব্লাড সুগার হোক, সেটা লিপিড প্রোফাইল হোক, যাই কিছু হোক না কেন, সেটাকে কমন মেজারে নিয়ে আসা। কমন মেজারে নিয়ে আসা, তখন মেজার হবে 1HD, 2HD, 3HD। এইটা হবে তখন তার কমন ডিফারেন্স, যে মিনের থেকে কতটুকু দূরে আছে, 1HD দূরে আছে, মিনের থেকে কতটুকু দূরে আছে, 2HD দূরে আছে। আর 1HD দূরে থাকলে আমরা বুঝতে পারবো কি 1HD প্লাস মাইনাস ইকুয়াল টু কত পার্সেন্ট? 68%। পয়েন্ট, আমরা পয়েন্টগুলো আর বলছি না, কম বেশি হতে পারে। আর মিন প্লাস মাইনাস 2HD ইকুয়াল টু 95+%। আর মিন প্লাস মাইনাস 3HD ইকুয়াল টু 99.7, মানে মোর দেন 99%, রাফলি আমরা আলাদাভাবে দিব। তাহলে অল টাইপস অফ মেজারিং, এগুলোকে একটা সিঙ্গেল মেজারিং স্কেলে নিয়ে আসা হলো এইচডির প্রধান কাজ। কেমন একটা তো আমরা বলেছি যে এইচডির হায়ারার্কি, দ্যাট ইজ দি হায়ারার্কি অফ এইচডি দেন মিনের তুলনায় হায়ারার্কি। আর একটা পারপাস হলো যত ধরনের অবজারভেশন, যত ধরনের ডেটা আছে, যত ধরনের ভেরিয়েবল আছে, সমস্ত ভেরিয়েবলকে একটা কমন মেজারিং স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, কমন মেজারিং স্কেলে নিয়ে আসা। কারণ এইজের জন্য আলাদা করতে হবে, ওয়েটের জন্য আলাদা করতে হবে। স্যার আমি কি বুঝাতে পারছি কিনা বুঝতে পারতেছি না। আজকে আমার হাউসটা কেমন যেন একটু অন্য দিনের মতো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ,
ওয়েটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না না সেটা বলছি না, আমি বলতে মূল বিষয়টা আবার একটু খেয়াল করেন কাইন্ডলি। আমি যদি ওয়েটের মিন বের করি, তাই না, 100 বেবির, নিউবর্ন বেবির ওয়েটের মিন বের করলাম, আসলো 2.5 কেজি। এখন আমি যদি আমার একটা পার্টিকুলার বেবি সেটা হলো 2.25 কেজি, তাহলে মিনের থেকে তার ডিস্টেন্স কত বলেন? বলেন না কেন, মিনের থেকে তার ডিস্টেন্স 0.25 বা 25 বা 35 বা 2.5 কেজি আর 2.25 কেজি, যাই হোক কেজি, বা আর সোজা করি 2.5, হ্যাঁ 0.25, তাহলে 0.25 কেজি। তাহলে এই 0.25 কেজি এটা তো আমি ক্যালকুলেট করে বের করতে পারি। আবার যদি ব্লাড প্রেশারের কথা বলি, কী বলে সিস্টোলিক ব্লাড প্রেশার এভারেজ পেয়েছি আমি, মনে করেন সিস্টোলিক তো বেশি থাকে, তাই না, সিস্টোলিক বেশি মনে করেন 120 পেয়েছি, আমার আছে 110, তাইলে মিনের থেকে কত কম আছে? 10। আমি তো এভাবে আলাদা আলাদাভাবে ডিফারেন্স বের করতে পারি। তাহলে এইচডির প্রয়োজনটা হলো কেন? কারণ ভেরিয়েবল তো একটা দুইটা না, হাজার 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 ভেরিয়েবল। তাহলে হাজার হাজারভাবে আমাকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এই সমস্ত হাজার হাজার ভেরিয়েবলের মিজারকে একটা কমন মিজারিং স্কেলে নিয়ে আসার জন্য এইচডির উদ্ভাবন, একদম কমন। জলবদ্ধ তরলাঙ্গ শুধুমাত্র 1 HD ডিফারেন্স, প্লাস মাইনাস 1 HD, প্লাস মাইনাস 2 HD, প্লাস মাইনাস 3 HD। সেটা ওয়েট হোক, সেটা হাইট হোক, সেটা ইনকাম হোক, সেটা ব্লাড প্রেশার হোক, সেটা যাই কিছু হোক, কন্টিনিউয়াস ভেরিয়েবল হলেই হলো। ঠিক আছে, এই কমন মেজারিং স্ট্যান্ডার্ড বা স্কেল, এটা হচ্ছে এইচডির আর একটা কি প্রয়োজনীয়তা বা আর একটা ইম্পর্টেন্স, কমন মেজারিং স্কেল, টু ডেভেলপ কমন মেজারিং স্কেল। সেখানে শুধু বিন্যাস, সেখানে শুধু প্রদর্শন হবে কিভাবে, সেখানে কিন্তু কেমন, সেখানে মিন থাকবে মাঝে, হিয়ার ইজ দি মিন, আর মিন এখানে 0 লেখা হয়। এটার অর্থ কি? প্রশ্ন আসে না আপনারা যে এতবার এত জার্নাল দেখছেন, এত কিছু দেখছেন, নিজেরা পাবলিকেশন মাশাআল্লাহ করছেন, তাই না? তাইলে এই নর্মাল কার্ভে সবসময় এখানে 0 লেখা হয়, তাই মিন কি 0? মিন তো 0 না। তাহলে এটা প্রশ্ন আসার কথা না, যে মিন তো 0 না, মিন তো সামথিং রেজাল্ট আছে এখানে। হয়তো আমরা বেবিদের ক্ষেত্রে বললাম তখন 100 বেবি 2.5 কেজি, তাহলে এখানে তো 2.5 কেজি লেখা হবে, এখানে 0 লেখা হচ্ছে কেন? যে বলতে পারবে তাকে বিশাল একটা ক্ল্যাপ দিব, বিশাল একটা ক্ল্যাপ। নর্মাল কার্ভ দেখানো হয় কি জন্য? ডেভিয়েশন দেখানোর জন্য। এই মিনের ক্ষেত্রে ডেভিয়েশন কি? 0, অর্থাৎ মিন যেখানে থাকে সেখানে ডেভিয়েশন থাকে 0, দ্যাটস ওয়াই হিয়ার ইজ কি 0। আর একটা প্রশ্ন আছে, এটা আপনারা পারবেন, বিগিনাররা, স্টুডেন্টরা পারে না। সেটা হলো নর্মাল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ এর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে কার্ভ নেভার টাচেস দি, কি আছে কি না, 10টা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হলো নর্মাল কার্ভ নেভার টাচেস দি কি বেজলাইন টাচ করে না। এটার কারণ কি? যে বলবেন তাকে একটা বিশাল ক্ল্যাপ দিব, বিশাল ক্ল্যাপ, ছোটোখাটো ক্ল্যাপ না। কেন বেজলাইন কার্ভ করে না? কেন বেজলাইন কার্ভ করে না? স্যার আপনি বলে না। হ্যাঁ দেখি অন্যরা বলুক, অন্যরা স্যার বলে ফেলছিল প্রায়, বাধা না দিলে। সবাই তো অবশ্যই মান আছে। সে তার মানটা কমে যাবে। স্যার ম্যাডাম এটা ক্ল্যাপ দেই না ম্যাডাম, এটা এমনি দিলাম। আচ্ছা সেটা থ্যাংক ইউ সো মাচ। এটা হলো এই পাশে থাকে হলো আমার কি ফাইন্ডিংস, কত কেজি এখান থেকে মনে করেন 1.5 কেজি থেকে
কত কেজির নিচে হলে সার্ভাইভাল সালমা সার্ভাইভাল সাধারণত সার্ভাইভাল বেবিদের নিউবর্নদের কত কেজি লোয়েস্ট? 2.5 কেজি সার্ভাইভাল, মানে এর নিচে হলে সার্ভাইভাল খুব কঠিন হয়ে যায়, বাচ্চা খুব কঠিন। 1 কেজি না 1 কেজি। কারণ আমি কী জন্য বললাম 1200 আর 1300, আমার এক চেম্বারের পাশেই এক ছেলে, তার 2টা বাচ্চা হয়েছে, একটা 1200 কেজি, একটা 1300 কেজি, এবং একটা বাচ্চার ডিফেক্ট ছিল নানান ধরনের কনজেন্টাল ডিফেক্ট, ওটা মারা গেছে, আর যেটা নর্মাল সেটা ছিল 1200 ওটা বেঁচে আছে এবং সুস্থ আছে, এখন 6-7 বছর বয়স বোধ হয়। তা আমার সারফেস নলেজ ছিল 1500 কেজি, 1500 গ্রাম, কেজি তো না গ্রাম, সরি গ্রাম, 1500 গ্রাম। আমি ভাবছি যে 1.5 গ্রাম, আমি ভাবলাম 500 গ্রাম। আল্লাহ আল্লাহ, তার সায়েন্স কত দূর আল্লাহর রহমতে এগিয়ে গিয়েছে। ও আচ্ছা, অনেক কিছু জানলাম। মাঝে মাঝে আপনাদের সাবজেক্ট সম্পর্কে কিছু এক একজনের ধারণা দিবেন, তাহলে আমরা এই ক্লাসের মধ্যে একটা হবে কি বলে কমন। তাহলে আমরা যেটা পেয়েছি, মনে করেন একটু কাইন্ডলি একটু মাঝে মাঝে বইছেন আপনি, হ্যাঁ, শাহাদাত না নাকি শাহাবুদ্দিন মাঝে মাঝে না বসলে ম্যাডামরা। ও আচ্ছা, ঠিক আছে, ওই ইসের জন্য। তাহলে 1.5 কেজি হয়তো আমার শুরু হয়েছে, আর 3.5 কেজি কালকের বাবুটা বোধহয় 3.5 কেজি হয়েছে না প্রফেসর সালমা? 3.2 না 3.5 কেজিতে মনে করেন আবার শেষ করলাম। তাহলে 1.5 থেকে 3.5, হ্যাঁ, প্রফেসর সালমার অনেক সুনাম, রোগীরা খুব সুনাম করেছে। আচ্ছা, একজনকে বারবার বলতেছি, সরি মাফ চাচ্ছি, কথা প্রসঙ্গে আসছে এই জন্য বলছি আর কি। হ্যাঁ, না এর বিনিময়ে একদিন খাওয়াই দিলেই হবে, ট্রেনিংয়ের মধ্যে একদিন খাওয়াই দিলে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1.5 থেকে 3.5, তাই না? এটা হলো রেঞ্জ, আর এটা হলো আমার ফাইন্ডিংসের রেঞ্জ। কত কেজি পাইছি, এটা হলো, এটাকে এই গ্রাউন্ডে যেটা থাকে এটাকে কি বলে? এক্স বলে না ওয়াই বলে? এক্স উপরে ওয়াই। আমি দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই মেডিকেলে পড়ার সময় মনে রাখতে পারতাম না হুইচ ওয়ান ইজ ওয়াই এক্স আর হুইচ ওয়ান ইজ ওয়াই। পরে আমার স্যার না কোনো বড় ভাই কে বলছে মনে নাই, মনে করবা কি এটা কাঠি আছে না, এই কাঠি দিয়ে মাটি দিয়ে ঢুকে থাকলো, তার মানে এটা খারাপ হয়ে থাকে। এরপর থেকে আর ভুল না, এটা খারাপ হয়ে থাকলো, মাটি দিয়ে যেমন খুঁটা মাটি দিয়ে ঢুকে থাকে এরকম, এটা হলো ওয়াই। তাহলে এটা হলো ওয়াই, এই যে খারাপ হয়ে থাকলো। এখানে এটাতে কি থাকে? ফ্রিকোয়েন্সি, এটা থাকে ফ্রিকোয়েন্সি কি 1 এর নিচে হয়? পার্সন কি 1 এর নিচে হয়? 1 কেজি কি বলে, এই যে আমরা 1 কেজি থেকে 1.5 কেজি, 1.5 কেজি থেকে 1.6 কেজি, তো এর মধ্যে পাইছি মিড ভ্যালু নিতে হয়, পাইছি একজন। তো একজন কি কখনো জিরোতে হইতে পারে? এই তো একজন, তারপরে 2 জন, তারপরে 3 জন, এটা তো একটু হাইট হবে, তাই না? যেহেতু ফ্রিকোয়েন্সি ক্যান নেভার বি 0, মিনিমাম ফ্রিকোয়েন্সি ইজ 1 এর নিচে হয় না, এই জন্য এই নর্মাল কার্ভ কখনো, ওটা বলছিলেন? তাহলে আবার ক্লাবটা নতুন করে দেই, নতুন কিন্তু সেটাতে ফ্রিকোয়েন্সি মিন করছেন আমরা হয়তো বুঝতে পারিনি সবাই। থ্যাংক ইউ সো মাচ, ওইটা আমরা বাকিটা দিয়ে দিছি, বদলা দিয়ে দিছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম এসডি কেমন কি জেড। আমি কিন্তু বলে দেই কোন দিনে ক্লাস আপনাদের বেশি কি বলে ভালো লাগবে বা বেশি অ্যাপ্লাইড আপনাদের, কিন্তু বেসিক না জানলে আবার অ্যাপ্লাইড করে কাজে লাগাতে পারবেন না, এটা আরেকটা সমস্যা। এই জন্য আমরা এই যে জেড ইকুয়াল টু হোয়েন ইন্ডিভিজুয়াল অবজারভেশন ইজ কনসার্ন, এই যে লেখেন ইন্ডিভিজুয়াল অবজারভেশন কনসার্ন, তখন জেডের ফর্মুলা হলো এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই কি এইচডি। আর যখন স্যাম্পল মিন ইজ কনসার্ন, এটা নিয়ে আমাদের আসলে কাজ করার সুযোগ কম, বেসিক জানার জন্য। কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স যত কাজ করবেন, আপনি যে আর্টিকেল তৈরি করবেন, সেখানে হলে আপনার এটা লাগবে জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস কি মিউ ডিভাইডেড বাই এসি। ইয়েস, থ্যাংক ইউ। কে বললো? থ্যাংক ইউ ম্যাডাম। এসি মানে ভেঙে না বলে আপনি একবারে বলতে পারেন কি এসি। তাহলে একটা হলো জেড ইকুয়াল টু কি বলেন, এক্স মাইনাস এক্স বার
ডিভাইডেড বাই এইচডি। এটা হলো যখন কি ইন্ডিভিজুয়াল, যখন ইন্ডিভিজুয়াল মিন ইজ কনসার্ন। আর এইচডি 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 এসি এইচডি, এই এইচডিকে সংক্ষেপে এস দিয়ে, স্মল এস দিয়ে বোঝানো হয়। অনেক জায়গায় দেখবেন এইচডি লেখা থাকে না, শুধু এস লেখা থাকে, শুধু এস লেখা থাকে। আর নিচেরটা হলো পুরো লেখা আছে, এটাকে আপনি সমান দিয়ে এসি লিখতে পারেন, এসি এসি এসি। আর হোয়েন স্যাম্পল মিন ইজ কনসার্ন, তখন একই জেডের ভ্যালু শুধুমাত্র ফর্মুলাটা চেঞ্জ হবে কি, এক্স বার চলে আসবে আগে মাইনাস কি মিউ ডিভাইডেড বাই এইচডি জায়গায় কি হবে, এসি হবে, এইচডি জায়গায় এসি হবে। এটা হলো জেডের ভ্যালু। এইটা বের করলে আপনি কি বলতে পারবেন, আপনি বলতে পারবেন আপনার পজিশন কত, আপনার উপরে কতজন আছে, নিচে কতজন আছে, আপনি কোন লেভেলে আছেন, আপনার উপরে কতজনের বয়স, নিচে কতজনের বয়স, আপনার উপরে কতজনের আর্নিং, নিচে কতজনের আর্নিং, আপনার সে বেশি ওয়েটের কতজনে আছেন, কম ওয়েটের কতজন আছে। আপনি একদম আপনার পার্টিকুলার পজিশন পেয়ে যাবেন। কোথায় পজিশন পাবে, কোথায়, যে বলতে পারবে তাকে ক্লাব দিব। কার্ভ, ইন দি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, বেজের উপরে আপনার পজিশনটা আপনি পাবেন, বেজ লাইনে আপনার পজিশনটা আপনি পাবেন। তখন আপনি ডিটারমাইন করতে পারবেন যে আমি এই জায়গায় অবস্থান করতেছি। আমরা একটা দেখি ছোটোখাটো অঙ্ক আছে কি না, থাকার কথা, না থাকলে আবার পরের ক্লাসে নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি থাকে মাশাআল্লাহ ভালো হয়। এই যে দেখেন দুইটা ডেটা সেট আছে, এই দুইটা ডেটা সেটেরই আমরা এইচডি জেড করতে পারি কি না, জেড, ইয়েস। তাহলে প্রথম ডেটা সেটটাতে আমরা জেড কি পেলাম, ইন্ডিভিজুয়াল দিয়ে করছি আমরা, ই দিয়ে না, কি বলে স্যাম্পল পপুলেশনের ক্ষেত্রে বা স্যাম্পল সাইজ কনসার্ন না, ইন্ডিভিজুয়াল কনসার্ন। প্রথম ডেটা সেটটাতে মিন কত 30, আর এইচডি দুইটার ক্ষেত্রেই বোধ হয় 1.4, এইচডি দুইটার ক্ষেত্রে 1.4। এই যে দেখেন এইচডি আমরা আগে করছিলাম কিন্তু এই অঙ্কটা, এইচডি কত 1.4। এখন আমরা এই জেড বের করলাম, জেড ক্যালকুলেশন করে এখানে কি পেলাম -0.7 এইচডি, আর এখানে পেলাম +1.7 এইচডি, কেমন 1.7 এইচডি। এখন এটা হলো পাইলাম তো, এই যে Z value, here we can see from the above table that Z value of second observation in the set 1 is -0.71, and Z value of fifth observation in the second set হলো +1.47। আমরা দেখি মিলে কিনা। এই যে দেখেন এটা হলো সেকেন্ড অবজারভেশন, এটা হলো ফিফথ অবজারভেশন, এই সেটের সেকেন্ড অবজারভেশন, এই সেটের ফিফথ অবজারভেশন, এর অবস্থানটা কি। তাইলে আমরা এখন নর্মাল কার্ভ আবার আঁকি। নর্মাল কার্ভ একে আমরা দেখি, ফলাফলটা কোথায় হারাই ফেললাম, এটা না, এই তো ফলাফল, হ্যাঁ। সো এই যে উই ক্যান ক্যালকুলেট দ্যাট সেকেন্ড অবজারভেশন অফ ডেটা সেট 1 ইজ -0.71 into 14 এইচডি, এইচডি বলছে তো, এইচডি এই যে 0.74 হলো তার পজিশন, আর এইচডি কত, প্রত্যেকটা এইচডি হলো 1.4, তাহলে 0.94 ইয়ার্স লেস দেন দি মিন, অ্যান্ড ফিফথ অবজারভেশন হলো 2 ইয়ার্স মোর দেন দি মিন। যেটা মিন থাকবে, আমরা যদি ইয়ারে এখন কনভার্ট নাও করি, পরের সেশনে আমরা এটা করি, তাইলে আমরা পজিশনের দিক থেকে বলতে পারি, আমরা পজিশন পর্যন্ত যদি আজকে থাকি, তাইলে ডেটা সেট 1 এর সেকেন্ড অবজারভেশনের পজিশন হলো -71 এইচডি, আর ডেটা সেট 2 ফিফথ অবজারভেশনের পজিশন হলো +1.43 এইচডি। সেটা আমরা একটু দেখাই, কেমন, এটা আমরা দেখাই, তাহলে ক্লিয়ার হবে। এরপরে আমরা একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস আলাপ করবো, 5 মিনিটে করে আমরা শেষ করব। সেটা হলো সেকেন্ড অবজারভেশনের পজিশনটা কত বলছে, আমার এই টোটাল নর্মাল কার্ভে হাজার হাজার লক্ষ লক্ষ যত ইন্ডিভিজুয়াল আপনার থাকবে, সমস্ত ইন্ডিভিজুয়ালগুলোকে আপনি যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা হয় নর্মাল কার্ভের মধ্যে নিয়ে আসতে পারবেন, কেমন, নিয়ে আসলে আপনি এটা ফলো করবে, ইট উইল ফলো 3টা ভাগ, কেমন, 3টা ভাগ, এই 3টা ভাগ। হেয়ার এই ডিস্টেন্সকে কি বলা হয়, সমান হয় নাই, আমাকে মাফ করবেন, সমান হয় নাই, এই ডিস্টেন্সটাকে বলা হয় কি,
এই যে ডিস্টেন্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখা না গেলে মাঝে মাঝে একটু খারাপ হয়ে দেখেন, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার নাম কি? প্লাস মাইনাস 1 কি এইচডি, প্লাস মাইনাস 1 এইচডি। এতে কত পার্সেন্ট ডেটা কভার করে? তখন বলছেন সামার স্যার বলছেন 68% বা সামথিং 68.4 ডেটা কভার করে। কেমন? আচ্ছা, এই ডিস্টেন্সটার নাম কি? প্লাস মাইনাস 2 এইচডি। কেমন? এতে কত পার্সেন্ট ডেটা কভার করে? 95 পয়েন্ট সামথিং, 95 পয়েন্ট সামথিং। এটা আমরা পরে স্পেসিফিক করে দিব। এই দুইটাতে এটা কভার করে। এটাতে এই ডিস্টেন্সটার নাম কি? এই ডিস্টেন্সটার নাম হইল প্লাস মাইনাস 3 এইচডি। এই প্লাস মাইনাস 3 এইচডিতে কত পার্সেন্ট ডেটা কভার করে? 99.73 বোধহয়, সম্ভবত 7 কিছু একটা হবে, 99-এর চেয়ে বেশি, 99.7777। আর বাকিটা হলো আউটলায়ার, বাইরে থাকে। কেমন? আবার কোনো ক্ষেত্রে এই পুরাটাই 3 এইচডির মধ্যে চলে আসে। তাহলে আমাদের মূল কনসার্ন হলো, এটা এত দ্রুত আমাদের যাওয়া দরকার না। মূল কনসার্ন হলো 1 এইচডি, 2 এইচডি, 2.5 এইচডি। এটা হলো আমাদের বেশি দরকার 1.96 এইচডি। 1.96 এইচডির গুরুত্ব কেন? 1.96 এইচডির গুরুত্ব বেশি কেন? 1.96 এইচডির গুরুত্ব বেশি কেন? 1.96 এইচডি না, এখানে 90% ডেটা এই রেঞ্জের মধ্যে থাকবে। 1.96 প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, আর এটা তো 2 থেকে একটু আগে, এই যে 96, এই 1.96 এইচডির মধ্যে এই মিন প্লাস মিন কিন্তু আগে উচ্চারণ করতে হবে। মিন প্লাস মাইনাস 1.96 এইচডি উইল কভার কি 95% ডেটা, অথবা 90, যদি মিনের পপুলেশনের ক্ষেত্রে তাহলে 95% মিন। 95% ডেটা হলো স্যাম্পলের ক্ষেত্রে 95 না প্লাস মাইনাস 1.96 এইচডি। হ্যাঁ, হ্যাঁ 95 প্লাস, আর এটা হলো একদম পিওরলি 95, কোনো পয়েন্ট নাই, একদম পিওরলি 95। 1.96 এইচডিতে থাকে হলো দুই সাইডে 1.96 এইচডিতে কভার করবে 95% ডেটা। আর 2 যদি হয় তখন 2 হলো 95 প্লাস। সেটা আমরা টোটাল ক্যালকুলেশনটা আলাদা দিয়ে দিব, শিট দিয়ে দিব। তাহলে এইটা হলো জেডের হায়ারার্কি। কেমন? এখন আমরা সংক্ষেপে একটু আলোচনা করার, যদি 10 মিনিট সময় দেন বা 5 মিনিট সময় দেন, আলোচনা করব যে আমরা যে একটা জিনিস দীর্ঘদিন যাব শুনে আসছি, যে কি বলে জোন অফ কি, মাঝে মাঝে হয়ে যায়, আপনার পড়া লাগে না, হ্যাঁ অটোভাবে হয়ে যায়। আচ্ছা, এখন খুবই সংক্ষেপে, যেটা বেশি সময় নেওয়া দরকার সেটার জন্য সময় পেলাম কম। জোন অফ রিজেকশন এবং জোন অফ কি অ্যাকসেপ্টেন্স, এটা কথা আমরা শুনে আসছি, জনপ্রিয় কথা, কিন্তু এই সম্পর্কে আমাদের খুব ভালো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন অনেক সময় আমরা পাই না। তাহলে হোয়াট ইজ জোন অফ অ্যাকসেপ্টেন্স এবং জোন অফ রিজেকশন? হ্যাঁ, আমরা ওই গল্পটা আবার একটু মনে করেন। ওই যে গল্পটা হলো ওই যে রাজার গল্প, মনে আছে? সংক্ষেপে, এক দেশে রাজা ছিল, তার নাম ছিল নকুল রাজা। তার স্ত্রীর বাচ্চা হয় না। তিনি ঘোষণা দিলেন যে রাজ্যের কি বলে, যার ওষুধ খেয়ে, আসসালামু আলাইকুম, যার দাওয়াই সেবন করে রানীমা মা হবে, তাকে রাজ্যের অর্ধেক লিখে দেওয়া হবে। এটা ছিল না ঘোষণা? তারপরে একজন কবিরাজ আসলো, বৈদ্য আসলো, তিনি বললেন যে আমার পুষ্পপাচন আছে, এটা পরপর 3 মাস পূর্ণিমা তিথিতে রানীমাকে সেবন করলে রানীমা মা হবেন। যথাসময়ে মা হলেন, পুত্র সন্তান আসলো। এখন যথাসময়ে উদ্যোগ নিলেন, তাকে কি করা হবে? রাজ্য দেওয়া হবে। সারা জীবন মনে রাখবেন এই গল্প, তাইলে আপনি কিন্তু অনেক মুশকিলে আসান পাবেন। ওই যে খাজা বাবারা মুশকিলে আসান দেয় না, নাউজুবিল্লাহ, মুশকিলে আসান পাবেন। সেটা হলো আসলো। এরপরে আজকে অনুষ্ঠান, রাজ্য লিখে দেওয়া হবে। উজির আসলো, এসে বললো, হুজুর মহারাজ, আমার কাছে খবর আছে, আপনার রাজ্যে অনেক মা দীর্ঘদিন বন্ধা থাকার পরে এই বছর মা হয়েছে। সম্ভবত গ্রহ নক্ষত্রের কোনো কি প্রভাব থেকে থাকতে পারে। যাদববৌদ্ধের ওষুধের কোনো কি নাই, প্রভাব নাই। যাদববৌদ্ধকে বলা হলো, যাদববৌদ্ধ এসে করজোরে বলল, মহারাজ এই জায়গা থেকে হলো গল্পের আসল শিক্ষণীয় বিষয় খেয়াল করবেন। মহারাজ
বিশ্ব চরাচরে অনেক কিছুই কি আপনা আপনি হতে পারে না, আপনা আপনি ঘটে। রিসার্চের ভাষায় কি বলবো? বাই চান্স। যাদবকে আমরা সায়েন্টিস্ট বানাই দিছি, বাই চান্স ঘটে। কিন্তু মহারাজ সেটা আমার দীর্ঘদিনের ওষুধের অভিজ্ঞতায় মনে হচ্ছে আমার ওষুধের ক্ষেত্রে সেটা 5%-এর বেশি হতে পারে না। এই যে 5% তিনি ছেড়ে দিলেন কার জন্য? নেচারের উপর ছেড়ে দিলেন। নেচারের পাওয়ার আছে, আমি স্বীকার করে নিলাম। নেচার ক্যান ডু বাই চান্স, ইট ক্যান হ্যাপেন বাই চান্স বাই দি নেচার, ইট ক্যান হ্যাপেন বাই চান্স বাই দি নেচার, বাট নট মোর দেন 5%। এই যে আমি অ্যাগ্রি করে নিলাম, এই অ্যাগ্রি করাটাকেই বলা হয় কি? লেভেল অফ সিগনিফিকেন্স। আমি কি বোঝাতে পেরেছি? এখন যাদববদ্ধ তার ওষুধের ইনডাইরেক্টলি, আমরা রিসার্চাররা কখনো দাবি করি না যে আমি এত পার্সেন্ট, আমার এই রিসার্চের ফলাফল এত পার্সেন্ট সিগনিফিক্যান্ট, এইটা আমরা দাবি করি না। আমরা প্রকৃতিরটা দাবি করি। প্রকৃতিকে বলি সে প্রকৃতির কারণে এই ঘটনাটা বোটল ফিডিং এবং কি বলে ডায়রিয়ার মধ্যে যদি আমরা করি, তাইলে আমরা বলি প্রকৃতির কারণে হইতে পারে বড়জোর 5%, তার মানে আমার লেভেল অফ সিগনিফিক্যান্স 5%। ইনডাইরেক্টলি আমি ওই যাদববদ্ধ সে দাবি করলো তার ওষুধের সফলতা কত পার্সেন্ট? 95%। তা রাজা ওই যথারীতি আবার 100 মাকে লটারি করে ডাকলেন, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং করলেন, তাদের ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নিয়ে কয়জন মা পাওয়া গেল? 3 জন মা পাওয়া গেল। তারা যাদববদ্ধের ওষুধ সেবন করেন নাই। তারা যাদববদ্ধের ওষুধ সেবন করেন নাই, তাহলে এখন তারা কোশ্চেন ইজ দেয়ার, যাদববদ্ধ রাজ্য পাবে কি পাবে না? যেটা বলেন শক্তিশালীভাবে বলেন, সবাই বলেন রাজ্য পাবে কি পাবে না? আমি বোধহয় বুঝাইতেই পারি নাই। কারণ যাদববদ্ধ বলছে প্রকৃতির মাধ্যমে হতে পারে কত পার্সেন্ট? ম্যাক্সিমাম 5%। ম্যাক্সিমাম 5% হতে পারে প্রকৃতির মাধ্যমে। তাহলে আমার ওষুধের সফলতা কত পার্সেন্ট? 95%। আমি দাবি করতেছি কমের পক্ষে কত পার্সেন্ট আমার ওষুধের সফলতা? কমের পক্ষে বলেন, আবার আমার কথা বলেন না, নিজেরা বুঝে বলেন। কমের পক্ষে 95%, কিন্তু প্রমাণিত হলো কত পার্সেন্ট? 97%। তাহলে এখন কি রাজ্য পাবো কি পাবো না? যদি বলেন জোরের সাথে বলেন, পাবে কি পাবে না? ম্যাডাম আপনি? না, একজন না বোঝা পর্যন্ত আমি এটা বলতেই থাকবো। এইটা হচ্ছে বেসিক থিং, আপনার এটা হলো অ্যাপ্লাইড। আমি যে বললাম না, প্রথম অংশ থিওরি মজা পাবেন না, লাস্টেরটা অ্যাপ্লাইড। এইটা হলো অ্যাপ্লাইড থিং। এটা যদি না বোঝেন তাহলে এই ক্লাস করাই কোনো লাভ নেই। এই 2 মাস জলে যাবে। এই কয়েকটা জিনিস আছে খুব ক্রুশিয়াল। লেভেল অফ সিগনিফিকেন্স, কনফিডেন্স লেভেল, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এরর, এগুলো ডিফারেন্স বিটুইন কি বলে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ। এই বেসিক জিনিসগুলো, এই 4-5টা জিনিস 2 মাসে শিখলেই যথেষ্ট। আর বাকি জিনিসগুলো হলো এডিশনাল বোনাস, বাকি জিনিসগুলো বোনাস। আবার বলেন, আবার বলি, যাদববদ্ধ বলল মহারাজ এই বিশ্ব চরাচরে অনেক কিছুই কি আপনা আপনি ঘটতে পারে। আপনা আপনার মানে আমাদের রিসার্চের ভাষায় কি এটা? বাই চান্স। বাই চান্স কে ঘটায়? নেচার। আল্লাহর সৃষ্টি যে নেচার, সেই নেচার ঘটায়। নেচার বাই চান্স ঘটায়। এই বাই চান্স ঘটতে পারে, আমি স্বীকার করছি মহারাজ, কিন্তু এটা কি আমার ওষুধের ক্ষেত্রে এটা বলেন 5%-এর বেশি না। আমার ওষুধের ক্ষেত্রে এটা 5%-এর বেশি না। কীভাবে, কিসের ভিত্তিতে বলতেছি আমি? আমার অভিজ্ঞতা, দীর্ঘদিনের আমার ওষুধের অভিজ্ঞতার ভিত্তিতে বলতেছি। তাহলে আমি আমার ওষুধের চিকিৎসার সফলতা দাবি করলাম কত পার্সেন্ট? 95%। আমরা কেন ইনডাইরেক্টলি দাবি করি এটা প্রশ্ন আছে, এটা পরে আরেকদিন বলবো। হ্যাঁ, যে আমরা ডাইরেক্টলি, রিসার্চাররা আমরা ডাইরেক্টলি ক্লেম করি না, সায়েন্টিস্টরা ডাইরেক্টলি ক্লেম করে না। সায়েন্টিস্টরা যাতে বায়াস না হয়, হ্যাঁ সেটা ব্যাখ্যাও আছে, সংক্ষেপে হলো যাতে আমি বায়াস হয়ে না যাই, আমি আমারটা ক্লেম করব না। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ যে আছে, আমার প্রতিপক্ষকে, আমার প্রতিপক্ষ হচ্ছে নেচার, বাই চান্স। আমার প্রতিপক্ষ হচ্ছে বাই চান্স, সে আপনি ঘটাই দিতে পারে। সেটা আবার 2টা কারণে, 2টা ফ্যাক্টরের কারণে। এটা র্যান্ডম ফ্যাক্টর, একটা সিস্টেমেটিক ফ্যাক্টর। সেটা আজকে আলোচনা করুন, আরেকদিন করব। যে একটা র্যান্ডম ফ্যাক্টরের কারণে, একটা সিস্টেমেটিক ফ্যাক্টরের কারণে প্রকৃতি আমার বিরুদ্ধে কাজ করতে পারে। তো প্রকৃতিকে, তা কি সে আমার প্রতিদ্বন্দ্বী, তারটা দিয়ে আমি, সে যদি সফল হয় তাহলে আমি কি হব? ব্যর্থ, বিফল হব। আর সে যদি বিফল হয় তাহলে আমি সফল হব। এই জন্য তাকে আমি প্রমোট করছি। দিস ইজ দি ফিলোসফি অফ দি সায়েন্টিস্ট। সায়েন্টিস্টরা নিজের সফলতাটা ক্লেম করছেন না, এই জন্য যাতে সে কোনো না কোনো স্টেপে যে বায়াস কি না হয়ে যায়, ঠিক যেভাবে নাল হাইপোথিসিস ডেভেলপ করেছে। তো এখন সেই প্রকৃতির ভাগে
যাদব বৌদ্ধ দিচ্ছেন কত পার্সেন্ট? 5%। ম্যাক্সিমাম শতকরা 5 জন হতে পারে স্যার, ম্যাডাম, স্যার, মহারাজ, প্রকৃতির মাধ্যমে আপনা আপনি বাই চান্স। অর্থাৎ অনুজ্জ থাকলো যে আমার ওষুধের সফলতা কত পার্সেন্ট? কমের পক্ষে 95%। কিন্তু যাদব বৌদ্ধ অনেক করে ডেটা নিয়ে পাইল কতজন? মাত্র কতজন হয়েছে? 3 জন পাওয়া গেছে। 90, তাহলে সফলতা প্রমাণ হলো কত পার্সেন্ট? ম্যাডাম আপনি খুব স্ট্রং ছিলেন পক্ষে, মানে মতামতের বিপক্ষে। এখন তাহলে যাদব বৌদ্ধের সফলতা পাওয়া গেল কত পার্সেন্ট? 97%। ক্লেম করছে 95%, কিন্তু প্রমাণ হয়েছে কত পার্সেন্ট? 97%। রাজ্য পাবে কি পাবে না? পাবে কি পাবে না? পাবে। স্যার জোর দিয়ে বলছে আমরা যাদবকে রাজ্য দিয়ে দিলাম, কিন্তু উজির পেস লাগায় দেয়ার ইজ ক্রুশিয়াল হ্যাপেনিং ইন স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে অনেক মজা আছে, অনেক হ্যাপেনিং আছে, অনেক ক্রুশিয়াল হ্যাপেনিং আছে। সংক্ষেপে 1 মিনিটে বলে শেষ করি। সেদিনও বলছিলাম, আবার রিপিট করি, যেহেতু আজকে বুঝতে পারতেছি একদিনের গল্পে এই সমস্ত বিষয়গুলো ক্রিস্টাল ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসে না, বারবার বলতে হয়। সেটা হলো উজির ছিল খুবই দুষ্ট। সে বলল, মহারাজ, জন্ম মৃত্যুর খেলা, জীবন আসা এবং না আসার বিষয় পৃথিবীতে, সেখানে শতকরা 5 জন যদি আপনা আপনি হয়ে যায় তাইলে আর ওষুধের দরকার কি? যাদব যদি বলতো, প্রমাণ করতে পারে যে শতকরা 100 ভাগ তার ওষুধের মাধ্যমে হয়েছে, তাইলে তাইকে রাজ্য আপনি অর্ধেক কেন পুরাটা দিয়ে দিলে আমার কোনো আপত্তি নাই। মন্ত্রীরা দুষ্ট থাকে সাধারণত, অবশ্য 2 জন মন্ত্রী বাংলাদেশে ছিল, তারা দুষ্ট ছিল না। আরও 2 জন থাকতে পারে, উইথ ডিউ রেসপেক্ট, এক্সেপশন। তো যাই হোক, মন্ত্রীরা সাধারণত দুষ্ট থাকে, বিশেষ করে উজির যারা থাকে তারা দুষ্ট থাকে। তখন বলল যে, আবার যাদবকে ডাকলো। যাদব আবার করজোর করে বলল, মহারাজ ঠিক আছে, এবার আমি বলি, আমার ওষুধের উপরে আমার এতটা আস্থা, আমি আমার দাদা করতো, বাবা করতো, আমি করতেছি এই পুষ্পপাচন, এত মায়েরা এত উপকার পায়। মহারাজ, কোনো অবস্থাতেই এটা যদি আপনি বলেন আমি মেনে নেব যে হ্যাঁ আপনি প্রকৃতির মাধ্যমে হতে পারে, কিন্তু 1%-এর বেশি কোনো অবস্থাতেই হবে না। এটা হতেই পারে না। আমি আত্মহত্যা করবো এটা পাওয়া গেলে, কথার কথা। হ্যাঁ, এটা হতেই পারে না। আত্মহত্যাটা বাদ দিলাম, এটা মিলবে না, গল্পের সাথে মিলবে না। এটা হতেই পারে না। তাই সে কত পার্সেন্ট ছাড়লো প্রকৃতির জন্য? 1%। সে বুঝছে রাজ্য তো দিবেই না, সে 1% ছেড়ে দিল। এখন আবার লটারি করা হলো, আবার লটারি করে এবার পাওয়া গেল 2 জন মা। আগে পাইছিল কয়জন? 3 জন। এখন আগে পাইছিল 3 জন, এবার পাওয়া গেল কয়জন? 2 জন। তাহলে যাদব বৌদ্ধের সফলতা আসলো কত পার্সেন্ট? 98%। ক্লেম করছিল কত পার্সেন্ট? ইনডাইরেক্টলি ক্লেম করছিল 99%। তাইলে সে সফল হলো না প্রকৃতি সফল হলো? প্রকৃতি সফল হলো, বাই চান্স সফল হলো। সে রাজ্য পাবে কি পাবে না? রাজ্য পাবে না। তাহলে সিগনিফিকেন্স ডিপেন্ড করে ডিক্লারেশন অফ সিগনিফিকেন্স লেভেল। আন্ডারস্ট্যান্ড? সিগনিফিকেন্স লেভেল, হ্যাঁ ম্যাডাম, এই 30 সেকেন্ড। আপনার স্টাডির লেভেল সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, সেটা অনেকাংশে নির্ভর করে আপনার ডিক্লারেশন অফ কি লেভেল অফ সিগনিফিকেন্স। আন্ডারস্ট্যান্ড কিনা বলেন? এভরিওয়ান হ্যাপি? হ্যাপি। আচ্ছা, এটা আবার বলবো স্যার, উঠার সময় বললে কিছু কাজে লাগবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। জি, তা আমাকে একটা ক্ল্যাপ দেন, আমি এত সুন্দর করে বুঝাই দিলাম।